স্পেশালি কোশ্চেন ব্যাংকগুলো সলভ করব, আটকায় গেলে তখন আমি আপনাকে কোথায় পাবো? এই প্রশ্ন আমি অনেকবারই ফেস করছি। তখন উত্তর ওই সময় থাকতো না। তখন আমি বলতাম যে, "নেক্সট ডে কোন টিচার আসবেন, তখন তোমরা একটু কষ্ট করে খাতায় লিখে নে, তাকে না হয় ফ্রি টাইমে দেখাই দিবা।" বাট এখন তোমাদের কাছে এই সুবিধা আছে যে তোমরা যদি এমন হয় কোনো কারণে নেক্সট দিন তুমি সুযোগ পেলে না বা টিচার সামহাউ ফ্রি নাই, তোমার ওয়েট করতে হবে না। তুমি যেই দিনই ক্লাস করবা বা ক্লাস না করলেও ওই মোমেন্টে তুমি বাসায় যেই চ্যাপ্টারের যেই জায়গায় সমস্যা খুঁজে কিন্তু রিভিউ করতে পারবা। আর সম্পূর্ণ চ্যাপ্টারটা আমরা সামারি করে দিচ্ছি। সো মনে রাখতে পারি এটা হচ্ছে আমাদের মেইনলি কোশ্চেন ব্যাংকের অ্যানালাইসিস এর ভিত্তিতে যেগুলো বেশি পড়া উচিত, ফোকাস করা উচিত সেইভাবে ভাগ করা। ঠিক আছে? আর ফিজিক্যাল ক্লাস তো অবশ্যই এটার লেভেলটা এর সাথে কম্পেয়ার করাই উচিত না। ২ টা আসলে ২ জিনিস। বাট স্টিল এটা তোমার একটা ব্যাকআপ হিসেবে ভালো সাপোর্ট দিবে। যেমন ধরো সব চ্যাপ্টার হয়তো বেশি ঝামেলা করার দরকার নেই। যেমন ভৌত জগৎ পরিমাপ এটা কিন্তু বেশ ইজি একটা চ্যাপ্টার। এত ঝামেলা করার দরকার নাই। কিন্তু মহাকর্ষ, অভিকর্ষ, কাজ শক্তি ক্ষমতা, পর্যায়বৃত্ত গতি, নিউটনীয় মেকানিক্স বা ভেক্টর এরা কিন্তু অনেক ডেডলি চ্যাপ্টার বলা যায়। মানে চাইলে তোমাকে মারাত্মকভাবে ফাঁসানো যাইতে পারে। স্যার যদি চান এরকম ওনারা করবেন না, অনেক ভালো। মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন করেন। বাট তোমার প্রিপারেশনটা হওয়া উচিত যত ঝামেলার প্রশ্ন দেখ আমি অন্তত সলভ করার অ্যাটেম্প্ট নিতে পারি। হয়তো সময় লেগে যায়, লাগতেই পারে বাট পারি, অন্তত পারি। আমাদের কনফিডেন্সটা বাড়াতে হবে। ঠিক আছে? তো আমার পরিচয় কখনোই বলা হয়নি। আমার নাম হচ্ছে তমাল। আমি 13 ব্যাচের বুয়েটে ছিলাম। আর আমার কলেজ এনডিসি গ্রুপ 7 এ ছিলাম। ঠিক আছে? সো পরিচয় একবার দিলাম। আশা করি সামনে আরো ভিডিওতে অনেকবার দেখা হবে। তখন এটা মনে থাকবে। ওকে? শুরু করা যাক। তো আমরা ফার্স্টেই দেখো এখানে এই চ্যাপ্টারটাকে কয়টা ভাগে ভাগ করে ফেলছি। তোমরা জানো এটা একটা দুধভাত চ্যাপ্টার। আমি কি বলি? মোটামুটি মাত্র ৩ টা। একটা হচ্ছে মাত্রা এবং একক বিষয়ক জিনিসপাতি, একটা হচ্ছে ত্রুটি নির্ণয় করা এবং আরেকটা হচ্ছে বিভিন্ন যন্ত্র। ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ এইগুলো। খেয়াল করে দেখো এটাকে আমরা একটা দুধভাত চ্যাপ্টার বলি, ইজি চ্যাপ্টার বলি। বাট সেটার মধ্যেও যদি গুরুত্বর পার্টটা খেয়াল করি, ১ম ২ টা টপিকের মধ্যে 3 স্টার দেওয়া। কেন 3 স্টার? কারণ প্রশ্ন এখান থেকে বেশি হয়। এই ভিত্তিতে যে প্রশ্ন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমরা এখানে মার্কিং করে রাখছি। তাহলে যন্ত্র থেকে কম্পারেটিভলি একটু কম প্রশ্ন হয়। অনেকে বলে ভাই 3 স্টার পড়বো, 2 স্টার 1 স্টার পড়বো না। এটা প্লিজ কাইন্ডলি কইরো না। এখানে স্টারটা অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা বা লঘিষ্ঠতার ভিত্তিতে। বাট ইম্পোর্টেন্স আছে বলেই তো পড়াচ্ছি। না তা পড়াইতাম না, তাই না? আমরা সবই পড়বো। ঠিক আছে? তাই দেখি যে এই ৩ টার মধ্যে আমরা আজকে কি নিয়ে শুরু করব। এটার মধ্যে আমরা প্রথমত ১ম যে ২ টা আমাদের টাইপ বা টপিক আছে সেগুলো নিয়ে কাজ করব। যদি ভেঙে বলি যে ভাই কোনটার মধ্যে কি পড়তে হয়? মাত্রা এবং একক বিষয় এখান থেকে ডিরেক্টলি এমসিকিউ বেসড প্রবলেম আসে। এই কথা মানে হচ্ছে মুখস্থ বিদ্যার প্রশ্ন। যে এটার একক কি, ওটার মাত্রা কি এগুলো আমাদেরকে নির্ণয় করতে হয়। বা তুমি চাইলে বলতে পারো আমাদের এখানে জ্ঞানমূলক প্রশ্ন বেশি সলভ করতে হয়। ত্রুটি নির্ণয় করা এটাও কিন্তু এমসিকিউ টাইপেরই প্রবলেম। তবে আরেকটু সমস্যা আছে। এখান থেকে কিন্তু আবার তোমাদেরকে ম্যাথও সলভ করতে হয়। তো একটু খেয়াল রাখতে হবে যে তোমাকে প্রশ্নে কোনটা কি দেওয়া আছে। আর ফাইনালি যখন আমরা ভার্নিয়ার স্কেল বা স্ক্রু গজ নিয়ে কথা বলবো, এটাতে ওই যন্ত্র দিয়ে কিভাবে মেজারমেন্ট নিতে হয় বা সিম্পলি কিভাবে হিসাব করতে হয় এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আশা করি আমরা কোনখান থেকে কি পড়তে হবে এই পার্টটা অন্তত মোটামুটি বুঝতে পারতেছি। ঠিক আছে? তাহলে আমরা এখন এই ২ টা টপিক নিয়ে আজকের ক্লাসে ডিসকাস করব। বেশ সোজা, এত কঠিন কিছু না। তাহলে শুরু করা যাক টাইপ 1 অথবা আমাদের মাত্রা এবং একক বিষয় যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে। শুরুতে চাচ্ছি আমরা একবার দেখে নিতে মোটামুটি কোন বছর কি প্রশ্ন আসছিল বা কোন সালে আসছিল। যদি আমরা ঢাকা ভার্সিটির কথা বলি, দেখো ১৭-১৮, ১৬-১৭, ৯-১০ এরকম সালে কিন্তু প্রবলেম গুলো আসছিল। কিন্তু বলতে পারো ভাই রিসেন্ট এত কোনো প্রবলেম দেখতেছি না। ঢাকা ভার্সিটি না দিলেও একবার জিএসটির দিকে তাকাও, এগ্রিকালচারাল গুচ্ছের দিকে তাকাও অথবা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তোমরা যখনই কোয়েশ্চেন ব্যাংক সলভ করো ২ টা ব্যাপার খেয়াল রাখবা। ঢাকা ভার্সিটির একটা নিজস্ব প্যাটার্ন আছে। ওরকম প্যাটার্ন অন্য কেউ ফলো করে না। কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা বলো বা এগ্রিকালচার গুচ্ছের কথা বলো, তাদের নিজেদেরও একটা প্যাটার্ন আছে। তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন গুলো খেয়াল করো, তোমার সুবিধা হবে কি? তুমি একটা ওয়াইড লেভেলের কোশ্চেন পাবা। কেন? একই দিনে তাদের কয়েকটা শিফটে পরীক্ষা হয়। তার মানে তাদের কিন্তু কোশ্চেন প্যাটার্নে যেমন সুন্দর মিল থাকে, আবার একটু ব্যতিক্রম ধর্মীয় জিনিসপত্র পাওয়া যায়। তাই তোমরা ঢাকা ভার্সিটি কোশ্চেনের সাথে জাহাঙ্গীরনগর ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করবা। তাহলে হবে কি তোমার ভালো প্র্যাকটিস হবে। এবং আমরা জানি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কয়েকটা বিভাগে পরীক্ষা হয়। এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট এভাবে। সো তোমার প্রিপারেশন নিতে সুবিধা হবে। ওকে?
আচ্ছা, এবং এটা বাদেও চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গাতে একদম রিসেন্ট সময়গুলোর মধ্যে কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। তার মানে আমি একক বের করা, মাত্রা সমীকরণ বের করা, এই যে জ্ঞানমূলক টাইপের এমসিকিউ প্রশ্নগুলো, এগুলোকে আমি কোনোভাবেই বাদ দিয়ে চিন্তা করতে পারতেছি না। রিটেন কোনো অঙ্ক এখন পর্যন্ত এখান থেকে আসেনি, কিন্তু আসতে পারে। যেমন ঢাকা ভার্সিটি বা জগন্নাথের ক্ষেত্রে আসতে পারে, অসম্ভব না। ঠিক আছে? ফাইন। তা শুরুতেই আমরা এখানে রাশির ব্যাপারটা ক্লিয়ার করি যে আমরা যখনই ফিজিক্সে কোনো কিছুকে নির্ণয় করতে যাই, এখানে ২ টা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে কোয়ান্টিটি বেসড আর হচ্ছে কোয়ালিটি বেসড, মানে সংখ্যা দিয়ে নির্ধারণ করতে পারি বা গুণগত পরিমাণ দিয়ে নির্ধারণ করতে পারি। যেমন ধরা যাক আমি এরকম কলম ৩ টা কিনবো, সংখ্যা হচ্ছে ৩, এটা কোয়ান্টিটি। কিন্তু যদি বলি এই কলমটা দিয়ে আজকে এই বোর্ডে লিখে আমি শান্তি পাচ্ছি না, মানে এটা কোয়ালিটি খুব একটা ভালো না। কিন্তু হয়তোবা অন্য কোনো কলম ইউজ করলে আমার লেখাটা আরো সুন্দর হইতো বা আরো দেখতে ভালো লাগতো। সো এটা হচ্ছে কোয়ালিটি বেসড। ওকে? ফিজিক্স আমরা এভাবে করতে পারি। বাট প্রথমত আমরা যে ২ ভাগে ভাগ করব সেটা হবে নির্ণয় তো করব, কিন্তু কি নির্ণয় করব? যদি আমার কখনো এমন হয় কোন রাশিকে নির্ণয় করতে গেলে শুধুমাত্র মান বের করতে পারলেই হইল। মানে ১, ২, ৩, ৪, ৫ হোয়াটএভার আমি তাতেই খুশি। তাকে বলি আমরা স্কেলার রাশি। আর যদি কখনো এমন হয় যে শুধু মান নির্ণয় করে হচ্ছে না, আমাকে এখানে মানের সাথে দিকটাকেও নির্ণয় করতে হচ্ছে, তখন এটাকে বলতে পারি আমরা ভেক্টর রাশি। ঠিক আছে? সো মান এবং দিক মিলে হবে ভেক্টর, আর শুধু মান নিয়ে কাজ করবে স্কেলার রাশি। আমরা এখানে ভুলগুলো কোথায় করি বা কোনটা আমাদের চোখ থেকে খুব সহজে এড়ায় যায়? দেখো, ডিসটেন্স বা দৈর্ঘ্য এটাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ভর, সময়, তারপর তোমার ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, ভলিউম মানে আয়তন, তাপমাত্রা, তেমন সমস্যা হয় না। কিন্তু হঠাৎ করে টেম্পারেচার বললে অনেকে কেন জানি কনফিউজ হয়ে যায় যে ভাই টেম্পারেচার কোনটার মধ্যে ফেলবো? তাপমাত্রা কি কোনো দিক থাকে? দিক থাকে না, শুধু মান থাকে। তারপরে আরেকটা কনফিউজিং হচ্ছে প্রেশার অথবা চাপ। পোলাপান এখানে কনফিউজ হয়ে যায়। চাপ অবশ্যই স্কেলার রাশি হবে। এরপরে রোদ নিয়ে কনফিউজ না হলেও এইটা নিয়ে কনফিউজ হয়ে যায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক পটেনশিয়াল। তুমি ভাবতে পারো ভাই আমরা তো বাংলা ভার্সনের বা বাংলা মিডিয়াম, আমরা কেন এই ইংরেজি নামগুলোতে আপনি দেখাচ্ছেন? তার রিজনটা হচ্ছে তুমি যখন কনফিউজ হবা গুগলের সার্চ করতে যাবা, তোমাকে তো ইংরেজি নাম দিয়ে সার্চ করতে হবে বেটার আউটপুট পাওয়ার জন্য, তাই না? আমি ক্লিয়ার করে দেই। প্রেসার চাপ তোমরা বুঝো, টেম্পারেচার তোমরা বুঝো, কোনো সমস্যা নাই। গন্ডগোল কই লাগে? এই যে স্পিড, আমরা স্পিড এবং ভেলোসিটি কনফিউশন লাগাই ফেলি। স্পিড কথার মানে হচ্ছে দ্রুতি, আর ভেলোসিটি কথার মানে তোমার হচ্ছে বেগ। এই দেখো এখানে কিন্তু দেওয়া আছে ভেলোসিটি, এইটা হচ্ছে বেগ। তার মানে বেগ নিঃসন্দেহে দিক সহ প্রকাশ করতে হবে, কিন্তু দ্রুতিকে শুধু দিক দিয়ে প্রকাশ করলেই চলে। এখানে পটেনশিয়াল এই ওয়ার্ডটা হয়তো আমাদের কাছে কনফিউজিং বা নতুন কিছু মনে হচ্ছে বা অনেক কথা জানি। এই পটেনশিয়াল বলতে বুঝি আমরা বিভব। তাহলে এই বিভবটা কে করবে? এই বিভবটা তোমার তড়িৎ ক্ষেত্রেও হতে পারে, চৌম্বক ক্ষেত্রেও হতে পারে। কোনো সমস্যা নেই। এবং এটা বাদেও আরেকটা এক্সট্রা আছে কোণ। যখন কোনো কোণ নির্ণয় করি বা অ্যাঙ্গেল, একমাত্রিক হোক, দ্বিমাত্রিক হোক, ত্রিমাত্রিক হোক, সেটা অবশ্যই স্কেলার রাশি হবে। এটা ভেক্টর রাশি হতে পারে না। ঠিক আছে? এবার আমরা একটু উল্টা জিনিসগুলো দেখি যে কখন ভেক্টর হয়। তুমি একটা মনে রাখলেই হইল। তুমি হয় স্কেলারকে মনে রাখো, না তুমি ভেক্টরকে মনে রাখো। তাহলেই তো হয়। যেমন সবার আগে যদি আমি আসি, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। ইভেন আমি যখন তোমাদের মতো অনেক কম বয়সে ছিলাম, ক্লাস 9-10 এর কথা, আমি কনফিউজ হয়ে যেতাম এই ফিল্ড ওয়ার্ডটা আসলেই, যে ভাই আমি এটা কি বলবো? কারণ কি দেখো, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক পটেনশিয়াল যখন বললাম তখন বললাম স্কেলার, আবার যখন ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড বললাম তখন হয়ে গেল ভেক্টর। ফিল্ড কথার মানে কি? এই বুঝাইটা কি? আসলে আরো ক্লিয়ার করে লেখা উচিত ছিল যে যখনই কোনো আমরা ফিল্ড নিয়ে কথা তুলি, সেটা ইলেকট্রিক হোক আর ম্যাগনেটিক হোক, সেটা অ্যাকচুয়ালি প্রাবল্যকে বুঝায় বা ইন্টেন্সিটি এটাকে বুঝায়। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এই কথার সিম্পল মানে হচ্ছে প্রাবল্য। প্রাবল্যের অবশ্যই দিক থাকতেই হবে। কিন্তু তোমার যদি বলি পটেনশিয়ালের কথা বা ধরো বিভবের কথা, দিক থাকার দরকার নাই। এইভাবে বাংলা ইংলিশ একটু মিলায় পড়বা। এখন ধরো এটা বাদে কি আছে? বলছিলাম একটু আগে যে তোমাদের টেম্পারেচার নিয়ে কনফিউশন লাগে, তার কারণটা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এই ২ টা জিনিস না আমরা পরীক্ষায় গুলায় ফেলি, যে তাপমাত্রা একটা জিনিস আর তাপমাত্রার গ্রেডিয়েন্ট আরেকটা জিনিস। আমাদের দ্বিতীয় চ্যাপ্টার যখন ভেক্টর শুরু হবে
তখন শুরুতেই আমি তোমাকে বলবো গ্রেডিয়েন্ট আসলে কি। কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের কাজই হচ্ছে একটা স্কেলার রাশিকে ভেক্টরে কনভার্ট করা, অর্থাৎ একটা স্কেলার ফিল্ড বা স্কেলার কোয়ান্টিটি তুমি যাই বলো, এটাকে কনভার্ট করব, স্কেলার ফিল্ডকে ভেক্টরে কনভার্ট করব। এই প্রসেসটার নামই হচ্ছে বেসিক্যালি গ্রেডিয়েন্ট। আমি ইন শর্ট লিখে রাখলাম স্কেলার ফিল্ডকে ভেক্টরে কনভার্ট করব, ডট ডট ডট। ওকে, সো গ্রেডিয়েন্ট ওয়ার্ডটা দেখলেই বুঝবা ওটা যার কাছেই বলুক না কেন বা যেই ক্ষেত্রেই বলুক না কেন এটা ভেক্টর হইতে হবে। ওকে, এরপর আমরা যখন সেকেন্ড ইয়ারে পড়ায় ঢুকবো তখন দেখবো সেকেন্ড ইয়ারের দ্বিতীয় যে অধ্যায়টা স্থির তড়িৎ, সেখানে ডাইপোল মোমেন্ট বলে একটা ব্যাপার আছে। ডাইপোল মোমেন্ট হয়তোবা আমরা এই নামটা খুব একটা ইউজ করি না, আমরা হয়তো বাংলা এটাকে বলি ভ্রামক, দ্বিমেরুর ভ্রামক। একবার চিন্তা করো তো, দ্বিমেরু এটা তো তোমার চার্জের ক্ষেত্রেও হইতে পারে প্লাস মাইনাস, আবার নর্থ সাউথ উত্তর দক্ষিণ তার ক্ষেত্রেও হইতে পারে। তার মানে ইলেকট্রিক বা ম্যাগনেটিক যে কোনো ফিল্ডের জন্য তো অ্যাকচুয়ালি মোমেন্ট হওয়া পসিবল, নাকি ভ্রামক হওয়া পসিবল। তাই ইন শর্ট এটাকে নাম দিয়ে রাখতেছি, যদি তুমি কখনো ভ্রামক দেখো, এই নামটা দেখো, তখনই বুঝবা যে ভাই এটাও কিন্তু আমাদের নিঃসন্দেহে ভেক্টর রাশি হওয়ার কথা। কিন্তু এখানেও ঘাপলা আছে, জড়তার ভ্রামক। এটা কোথায় পড়ছি আমরা? এটা আমরা নিউটনীয় বলবিদ্যায় পড়ছিলাম। ভ্রামক নাম দেখেই তুমি বলছিলাম যে ভেক্টর চিন্তা করব, কিন্তু কার ভ্রামক? যে সেটা ডাইপোল হয়। জড়তার ভ্রামক সেটা আবার ভেক্টর না, সেটা আবার স্কেলার। তাই পাশে আমি একটা ওয়ার্নিং দিয়ে রাখি যে আমরা যে আই নিয়ে কথা বলি, আই সমান সমান ওই যে এম আর স্কোয়ার এমন কিছু একটা পড়ছি, যাকে বলি আমরা জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কিন্তু আবার একটা স্কেলার রাশি। বুঝতে পারছি? তাহলে এখন তোমাকে এটাই বুঝতে হবে যে কখন কাকে কি বলবা, এটা কিন্তু একটু প্র্যাকটিসের ব্যাপার আর কিছুই না। ঠিক আছে, তো মোটামুটি আমরা স্কেলার আর ভেক্টরে যেই প্রশ্নগুলো আসে বা এমসিকিউ গুলো আসে ওগুলাকে এরকম চার্ট করে তোমাকে দিয়ে রাখছি একটা সিম্পল সামারি আকারে, যেন তোমার দেখতে সমস্যা না হয়, রিভাইজ করতে পারো। ওকে, সামনে এগোনো যাক। এতক্ষণ বলতেছিলাম যে আমরা দিকের ভিত্তিতে অথবা দিককে নিব কিনা তার ভিত্তিতে স্কেলার এবং ভেক্টর, বাট এইভাবে তুমি যে কোনো রাশিকে ব্যাখ্যা করার আগেই ফিজিক্সে যে কাজটা করা হয় সেটা হচ্ছে কোনো কিছুকে প্রকাশ করতে গেলে যে ফান্ডামেন্টাল আমার রাশিগুলো দরকার সেগুলোকে আগে ডিফাইন করতে হয়, এবং এগুলো হচ্ছে আমাদের গনে গনে 7টা। এই যে এই 7টা সেই ফান্ডামেন্টাল রাশিগুলো। যেমন দেখো, কোনো পদার্থের পরিমাণকে তুমি যখন বলতে চাবা, পদার্থের পরিমাণ বা সিম্পলি সাবস্ট্যান্স ইংলিশে বললে, সেটাকে প্রকাশ করব কি দিয়ে? হয়তোবা আমরা কেমিস্ট্রির মধ্যে ওইটাকে মোল নাম দিয়ে চিনে আসছি। এখন ওই মোলটাকেই যখন আমরা আবার ম্যাথমেটিক্যালি লিখতে যাব তখন তো একটা একক দিতে হবে। এই একক নিয়ে মারাত্মক মারামারি, কারণ এক একটা দেশে এক একটা বইতে বলে। ধরো যেমন আমরা যদি কেক কিনতে যাই তখন কি বলি, আমাকে 1 পাউন্ডের কেক দেন, 2 পাউন্ডের কেক দেন। কিন্তু যখন আমরা চাল কিনবো তখন আবার কি বলি, যে কেজিতে আমাকে দেন। তখন তো বলি না 1 পাউন্ড চাল দেন, এমন তো বলি না। তার মানে এটা আমাদের অ্যাকচুয়ালি একটা প্রচলিত অভ্যাস হয়ে গেছে। একটা জিনিস কিনতে গেলে কেজি বলি, আরেকটা কিনতে গেলে গ্রাম বলি, তেল কিনতে গেলে বলি এত লিটার আমাকে তেল দেন। তার মানে আমরা কিন্তু পদার্থের অ্যামাউন্টটাকেই বের করতেছি, পরিমাণটাকেই আমরা কাজে লাগাচ্ছি। একবার আমরা এক একটা বলে বসতেছি। তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য সিস্টেম অফ ইন্টারন্যাশনাল বা সিম্পলি এসআই এইভাবে একটা একক দেওয়ার প্রচলন তৈরি হইলো, যে ভাই এক এক দেশে এক একটা করার দরকার নেই, আমরা কনফিউজ হয়ে যাব। আমরা যত ম্যাথমেটিক্যাল কাজ কারবার আছে তখন আমরা এসআই একক নিয়ে করব। আর নরমাল দিনে তুমি যদি কেনাকাটা করতে চাও, ডিল করতে চাও, ইটস আপ টু ইউ। বাট ফিজিক্সে যখনই আমরা সাইন্টিফিক কাজ কারবার করব, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল এটাই ফলো করব, অন্য কোনো কিছু যাব না। যেমন ধরো এমকেএস, সিজিএস, এরকম অনেকগুলো কিন্তু আমাদের রুল আছে বা বলতে পারো সিস্টেম আছে। আচ্ছা, এবার যদি আমরা চাই কোন বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে, তাহলে তখন তো এই দৈর্ঘ্যের স্কেল দিয়ে মাপতে হবে। তাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? মিটার দিয়ে বা ছোট হাতের এম দিয়ে। আচ্ছা, এখন দেখো একটু আগে বলতেছিলাম যে তুমি যখন পদার্থের পরিমাণটা নিয়ে কথা বলতেছো, মোল কখন অ্যাকচুয়ালি বলি? যখন সেটা অনেক ছোট বা লিকুইড এই অবস্থায় হয়ে যায় তখন আমরা মোল নিয়ে কথা বলি। বাট যখন তার সাইজটা বড় হয়ে যায় তখন কিন্তু তার পরিমাণটা বের করতে বা আরো সুন্দর করে বললে ওই বস্তুটার ভর বের করতে গেলে আমরা আসলে কেজি একক দিয়ে প্রকাশ করি। সো ভর দিয়ে চিন্তা করবা নাকি ছোট স্মল অ্যামাউন্ট দিয়ে চিন্তা করবা, তার হিসেবে মোল অথবা কেজি দুইটাই ওকে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে পার্টটাই আসে, সেটা হচ্ছে
সময়, যে তুমি একটা ঘটনা ঘটাচ্ছ, কতক্ষণ ধরে ঘটাচ্ছ, কিভাবে ঘটাচ্ছ, এটা কিন্তু সময় বা সেকেন্ড একক থেকে চলে আসে। এরপরে আসি আমরা তাপমাত্রার কাছে। যা দিয়ে মাপবো তার নাম অবশ্যই থার্মোমিটার। কিন্তু একক তো হওয়া লাগবে। এইটা নিয়েও মারামারি আছে। একেকজন একেকটা থার্মোমিটার ইউজ করে। একেকটা এককের, কেউ সেলসিয়াস, কেউ ফারেনহাইট, কেউ কেলভিন। যেমন ধরো এখন যে বলি আমার রুমের টেম্পারেচার কত, আমি দেখতেছি উপরে এসি লেখা আছে 24। আমাদের রুমের এখন তাপমাত্রা 24 কি? ডিগ্রি সেলসিয়াস। কারণ আমি জানি যে ব্যবহারিক কাজে আমরা ডিগ্রি সেলসিয়াস দিয়েই করি। কিন্তু এখন যদি আমি এই রুমে আরেকটা থার্মোমিটার নিয়ে আসতাম, ধরো কেলভিনের, অবশ্যই 24 দেখাবে না, অন্য কোনো কিছু দেখাবে। ভেবে দেখো তো, কখন আমাদের শরীরে জ্বর আসে? 100 ডিগ্রি বলি আমরা। তাড়াহুড়ায় অনেকে বলে ভাই 100 ডিগ্রি সেলসিয়াস। একবার লজিক্যালি ভাবো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো পানি বাষ্পই হয়ে যায়। তো তোমার তো রক্ত একদম টকবক করে ফুটে বাষ্প হয়ে যাবে, তুমি তো মরে যাবা। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস না। ডাক্তাররা যখন কথাবার্তা বলেন তাপমাত্রার, তখন তারা ফারেনহাইট স্কেল নিয়ে বলেন। তার মানে ফারেনহাইট স্কেলে যদি আমরা 100 ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়ে উপরে চলে যাই, কনফার্ম তোমার জ্বর আসছে। ইভেন আরেক জায়গায় ইউজ করা হয়, সেটা হচ্ছে রান্না বান্নার ক্ষেত্রে। আমি জানি না কারোর শখ আছে কিনা রান্না বান্না করার বা কোনো অনুষ্ঠান দেখার। দেখো যারা শেফ থাকেন বা খুবই স্পেশাল হ্যান্ডের লোকজন হন, তারা কিন্তু রান্না খুব টেম্পারেচার মেপে মেপে, সময়ে মেপে মেপে করেন। তারা সময় কিন্তু সেকেন্ড বা মিনিট দিয়ে বললেও বা ঘন্টা দিয়ে বললেও, তাপমাত্রার ক্ষেত্রে তারা কেন জানি ফারেনহাইট বলেন। এটা বলতে পারো প্রচলিত হয়ে গেছে তাই। কিন্তু আমরা ম্যাথে যখন আসবো, সায়েন্টিফিক কাজ কারবার করব, আমাকে অবশ্যই কেলভিন নিয়েই বলতে হবে। এখানে আমি চাইলেও অন্য কোনো কিছু দিতে পারবো না। এবার আসি আমরা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে। আমি ইন শর্ট তড়িৎ লিখে রাখলাম। তাহলে তড়িৎ প্রবাহকে আমরা কিভাবে প্রকাশ করব? অ্যাম্পিয়ার দিয়ে বা ইন শর্ট বড় হাতের এ দিয়ে। ঠিক আছে? এবং ফাইনালি এই যে রুমে এখন আমি একটা লাইট জ্বালায় তোমার সামনে আসছি, বা ধরো আমার স্ক্রিন থেকে তো লাইট বের হচ্ছে, তাই না? তো এই যে তোমার আলো, দীপন তীব্রতা, দীপন ক্ষমতা, এই ব্যাপারগুলোকে আমরা যখন প্রকাশ করব, তখন আমরা এটাকে মানে লুমিনিয়াস যে ইনটেনসিটি বা লুমিনিয়াস ব্যাপারটা, ক্যান্ডেলা বা ছোট সি ছোট দিয়ে প্রকাশ করব। আবার তোমরা এই ছোট সি ছোট ডিকে ওই সিডি ভাইবো না, ওটা কিন্তু বড় সি বড় ডি, ওটা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। আর এটা হচ্ছে ক্যান্ডেলা, ছোট সি ছোট ডি। সো বি কেয়ারফুল। তার মানে আমরা সিম্পলি কতটুকু লুমিনাস হবে বা কতটুকু তুমি আলো পাবা, সেই জিনিসটাকে প্রকাশ করি আমরা এই ক্যান্ডেলার মাধ্যমে। সো এই বেসিক্যালি আমরা 7টা মৌলিক ব্যাপারকে নিয়ে চিন্তা করি। এরা হচ্ছে আমার মৌলিক রাশি। এদেরকে ভাঙলে আর কিছু পাওয়া সম্ভব না। বাট এদেরকে ইউজ করে চাইলে আমরা আরো জটিল জটিল রাশি বের করতে পারি, কম্পাউন্ড করতে পারি। যেমন কি হতে পারে? যেমন ধর ত্বরণ। ত্বরণের মধ্যে কি আছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার নিজে একটা তোমার এই যে মৌলিক রাশি, সময় নিজেটা মৌলিক রাশি, বাট দুইটা মিলে হয়ে গেল একটা যৌগিক রাশি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, যাকে আমরা হয়তোবা সুন্দর করে ত্বরণ নাম দিয়ে দেখে আসছি। তুমি চাইলে ফিট পার সেকেন্ড স্কোয়ার বলতে পারো, কিন্তু ওইটা এসআই হবে না, ওইটা আবার এফপিএস সিস্টেমে হয়ে যাবে। এফপিএস কথা মানে হইলো ফিট পাউন্ড সেকেন্ড। এমকেএস কথা মানে মিটার কেজি সেকেন্ড। আর সিজিএস এই কথা মানে হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ছোট হাতের বড় হাতে ডাজন্ট ম্যাটার, বাট নরমালি লেখার সময় আমরা বড় হাতে লিখতে পছন্দ করি। তো আমরা অনেক সিস্টেম আছে, আমরা নিব না, আমরা নিব এসআই। কারণ কি আমরা এখানে ম্যাথমেটিক্যাল কাজ কারবার করব, সায়েন্টিফিক কাজ কারবার করব। আর রিয়েল লাইফে যেই দেশে যেভাবে চলে সে তার মত চালাক, তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ওকে, তাহলে আমরা সামনে আগাইতে পারি। এই কথাগুলো কি আরেকবার তোমাকে বাংলাসহ লিখে দেওয়া আছে। একটু আগে আমি লিখতেছিলাম, আমার লেখা সুন্দর না, তাই সুন্দর করে দেওয়া চার্ট করে দেওয়া আছে। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, প্রবাহ, দীপন মাত্রা, পথের পরিমাণ। একটু আগে এইগুলো কিন্তু আমি বুঝে আসছিলাম, আর একবার জাস্ট চার্ট করে দিয়ে রাখছি, যেন তোমার আবার কনফিউশন না হলে যে কি লিখছে এগুলো আবার। ঠিক আছে, চলো সামনে যাই। এবার আমরা কিছু প্রবলেম সলভ করি, যেগুলো পরীক্ষায় বারবার আসে এই টাইপের। এই যে তোমাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ রাশি দেওয়া আছে, এইগুলো আমরা একক এবং মাত্রা বের করা অ্যাটেম্প্ট নিব। এগুলোই পরীক্ষায় বারবার আসে, এই জন্য আমি ভেঙ্গে ভেঙ্গে দেখাই দিচ্ছি যে আমরা ভুলে যেতে পারি, বাট চাইলে আমরা বের করতে পারি। শুরু করা যাক বলকে দিয়ে। তো তোমরা তোমাকে বলতে পারো যে বল বা ফোর্স, এটা অ্যাকচুয়ালি একক কি? বল বা ফোর্স এটা একক হচ্ছে নিউটন। কোন সিস্টেমে? সিস্টেম অফ ইন্টারন্যাশনালে হচ্ছে নিউটন। কাজ বা শক্তি, এত হচ্ছে জুল, কারণ কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, তাই হচ্ছে জুল বড় হাতের যে। একটা ব্যাপার খেয়াল করো, নিউটন একজন সায়েন্টিস্ট, জুল একজন সায়েন্টিস্ট। যখন কোনো সায়েন্টিস্টের নাম থেকে একক আসে, ছোট হাতে লেখা যায় না, বড় হাতে লিখতে হয়। মানে ছোট এন বা ছোট যে তুমি লিখতে পারবা না, তোমাকে বড় হাতেই লিখতে হবে। ক্ষমতা, ক্ষমতা বলতেছে কি বুঝায়?
একক সময়ে যেই পরিমাণের কাজ হয়, মানে প্রতি সেকেন্ডে যত জুল কাজ হয় তাকে বলতে পারি আমরা ওয়াট। এইটাও একজন বিজ্ঞানীর নাম, তাই বড় হাতের ডাব্লিউ ছোট করে লেখা যাবে না। আর মহাকর্ষীয় ধ্রুবক, এটাকে আমরা কি বড় হাতের জি দিয়ে প্রকাশ করি না? কিন্তু এককটা কি ধরো ভুলে গেছো, এটা বের করা যাবে। এটা কাজ করি, শুরু করি তাহলে এটাকে দিই যে কনফিউজিং জিনিস দিলে আমি কিভাবে বের করব এটার এককটা কি। একটা কাজ করা যাক, আমরা এখানে ওর সূত্রটাকে একটু মনে করার চেষ্টা করি। আমরা পড়ছিলাম মহাকর্ষীয় সূত্র F ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তোমার দরকার এই বড় হাতের জিটাকে, তাহলে আমরা যদি একটু পক্ষান্তর করি তাহলে বড় হাতের জি সমান সমান এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। এবার এখান থেকে তুমি সুন্দর করে মানগুলো বসায় দাও, হয়ে যাবে। তাহলে এফ মানে হচ্ছে আমাদের নিউটন, দূরত্ব স্কোয়ার মানে তোমার হচ্ছে মিটার স্কোয়ার, আর নিচে 2টা কেজি, তাহলে কেজি হোল স্কোয়ার। তাহলে এটাকে যে আমি সুন্দর করে একবার লিখতে চাই তাহলে কি বলতে পারি, থাকবে আমাদের নিউটন ইন্টু মিটার স্কোয়ার কিন্তু কেজি পাওয়ার -2। এই যে হয়ে গেল। তাহলে আমাদের এখানে এক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি পাওয়ার -2। আমি ভুলে যাইতেই পারি, এটা কোনো ব্যাপার না, বের করে নিব। ওকে, তাহলে যেহেতু নিচ থেকে শুরু করছি তাহলে আমরা এটার একক তো বের করে ফেলছি, এখন আমরা মাত্রাও বের করব। মাত্রা কিভাবে আসে? একক থেকেই মাত্রা বের করা যায়, কিন্তু তার আগে একটা কথা বলতো আমাকে, নিউটন এটা কি মৌলিক রাশি না যৌগিক রাশি? এটা নিঃসন্দেহে মৌলিক না, এটা যৌগিক। কিভাবে? কারণ ফোর্সের ভিতরে যদি আমরা ভাঙি, ফোর্সকে ভাঙলে পাওয়া যাবে এম ইন্টু আবার এ, মানে ভর এবং ত্বরণ। তার মানে এই নিউটনকে যদি আমরা ভেঙে ফেলি, ভর কি? ভর হচ্ছে তোমার কেজি, আর ত্বরণ কি? একটু আগে বলতেছিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এর সাথে বাকিগুলোকে গুণ করতে হবে, পাশে আছে মিটার স্কোয়ার এবং কেজি পাওয়ার -2। তাই যদি আমরা এগুলো কাটাকাটি করে ফেলি, কি পড়ে থাকতেছে? একটা কেজি এবং কেজি পাওয়ার -2, তাহলে কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি কেজি ইনভার্স। মিটার স্কোয়ার এবং একটা মিটার, দুইটা মিলে হয়ে গেল আমাদের মিটার কিউব। আর সেকেন্ড পাওয়ার -2, তাহলে এস পাওয়ার -2। একবার চিন্তা করে দেখো তো, তাহলে আমরা এই মহাকর্ষীয় ধ্রুবকের কয়টা সূত্র পাচ্ছি? এখানে মহাকর্ষীয় ধ্রুবকের ক্ষেত্রে আমরা একই সূত্রের আন্ডারে 2টা একক পাচ্ছি। একটা হচ্ছে যৌগিক ফর্মে নিউটন মিটার স্কোয়ার কেজি পাওয়ার -2, এবং তোমার এখানে আরেকটা একক চাইলে পাওয়া যাবে মৌলিক ফর্মে কেজি ইনভার্স মিটার কিউব এবং ফাইনালি সেকেন্ড টু দি পাওয়ার -2। একক কিন্তু 2টা, তাই পরীক্ষাতে কোনটা দেওয়া থাকবে সেটা দেখে তুমি অ্যান্সার দিবা। ওকে, তাহলে আমরা চাচ্ছিলাম একক খুঁজতে উল্টা, সরি মাত্রা খুঁজতে, উল্টা পেয়ে গেলাম একটা নতুন একক। ভালো, এক ঘে দুই পাখি। এখন এইটাকে আমরা কনভার্ট করে দেবো মাত্রায়। কেজি মানে ভর, ভরকে লেখা হয় ম্যাস দিয়ে বড় হাতের এম ইনভার্স। মিটার মানে দৈর্ঘ্য বা দূরত্ব বা এল, তাহলে কিউব। এস মানে সেকেন্ড বা সময় মানে টাইম, পাওয়ার -2। এই দেখো, তাহলে বুঝছো একক থেকেই কিন্তু মাত্রা বের করে ফেলা যায়, এম ইনভার্স এল কিউব টি পাওয়ার -2। আর যদি বলতো মাত্রা সমীকরণ বের করে দাও, এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কভার করে দিতাম, তাহলে এটা হয়ে যেত মাত্রা সমীকরণ। আর এখন কি হয়েছে, এটা তোমার কাছে মাত্রা। ওকে, তাহলে এই যে এখানে একটু মার্ক করে রাখলাম, তোমার চোখে পড়ে। ফাইন, ঠিক আছে। তাহলে এখন চলো আমরা অন্যান্য গুলোর ক্ষেত্রে সেম অ্যাপ্রোচেই আগাই। তাহলে আমার চাচ্ছি এখন এই নিউটনটাকে ভেঙে ফেলবো। একটু আগে তো বললাম যে ভাই বল বা নিউটন এটাকে যে ভাঙতে চাই, এটা একটা যৌগিক একক, তাহলে মৌলিকটা কি হবে? সেটা হচ্ছে এম এ। এম হচ্ছে কেজি আর ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কেজি তার সাথে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এটাকে আমরা চাইলে খুব ইজিলি মাত্রায় কনভার্ট করতে পারবো। কেজি মানে ম্যাস মানে বড় হাতের এম, মিটার মানে দৈর্ঘ্য মানে এল, এস মানে সময় টি টু দি পাওয়ার -2, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমাদের বলের জন্য তার মাত্রা এবং তার একক। এখন চাচ্ছি আমরা কাজ অথবা শক্তিকে বের করব। তুমি ভাবো ভালো করে যে কাজ হয় কিভাবে? কাজ হওয়ার জন্য কি দায়ী? বল দায়ী, এবং বল প্রয়োগের সাথে সরণটা দায়ী। আমরা চাইলে কৃত কাজ W সমান সমান বল এবং সরণের গুণফল দিয়ে প্রকাশ করতে পারি। বলকে তো চাইলেই আমরা এম এ লিখতে পারি,
এবং তার সাথে সরণকে গুণ করতে পারি। তার মানে আমরা যে একটু আগে বলের মাত্রা বের করলাম এম এল টি টু দি পাওয়ার -2, তা তো থাকবেই, বলের টুকু থাকলোই। নতুন করে কি যুক্ত করব আমরা? এখানে একটা সরণকে যুক্ত করব। সরণ মানে দূরত্ব, মানে এল, লেংথ। তো আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে? আলটিমেটলি এখান থেকে পাওয়া যাচ্ছে এম এল দুইটা এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এম এল টু টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমাদের কাজ বা শক্তির জন্য মাত্রা। আর এককটা কি হইলো? জুল ছিল। বা তুমি যদি চাও আরেকটা কাজও করতে পারো। এফ মানে কি? নিউটন। আর এস মানে কি? মিটার। তাহলে আমরা চাইলে কিন্তু জুল থেকে ভেঙে নিউটন মিটারও লিখতে পারি, মানে এইটাও একক হবে, এটাও একক হবে। এবং ঠিক একইভাবে আমাদের মাত্রা ফাইনাল একদম এই পর্যন্ত চলে আসলো, এম এল টু টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এখন ক্ষমতা কি জিনিস ছিল? আমরা বলছিলাম ওয়াট। তুমি যদি এটাকে সূত্র আকারে ভাবতে চাও, সেটা হচ্ছে যতটুকু কাজ হচ্ছে, কৃত কাজ, ওয়ার্ক ডিভাইডেড বাই যেই একক সময় তোমার হচ্ছে, সময়কে ভাগ দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব ক্ষমতা। এখন যদি আমরা চাই কৃত কাজকে ভাঙতে, দেখো তোমার কষ্ট করতে হবে না, তুমি কিন্তু কাজ বা শক্তি একটু আগে বের করে আসছিলা। তাহলে যদি আমরা কাজ বা শক্তির মাত্রাটাকে উপরে বসাই দেই, তাহলে তোমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে আসো, যদি আমরা উপরে বসাই কাজ বা শক্তির মাত্রা, এই যে এইটা এম এল পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2 ভাগ করব কি দিয়ে? সময় দিয়ে। সময় মানে টাইম, মানে বড় হাতের টি। তাহলে ফাইনালি কি পাওয়া গেল? পাওয়া যাচ্ছে এম এল টু টি টু দি পাওয়ার -3। তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য ক্ষমতার মাত্রা। তো আমি তোমাকে এগুলো কেন বের করে দিলাম? আমি তোমাকে বুঝাইলাম, তুমি ভুলে যাইতেই পারো, স্বাভাবিক, আমিও ভুলে যাই, মানুষই তো। কিন্তু চাইলে আমরা একটু সময় নিয়ে কাটাকাটি করলেই বের করতে পারি। আমি অনেক স্লোলি যাচ্ছি, তুমি কনফিউজ না হও। পরীক্ষা হলে অবশ্যই আমরা আরো তাড়াতাড়ি করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা সময় বাঁচানোর চেষ্টা করব। তাহলে আমরা এখন সামনে আগাইতে পারি। দেখো, অনেক সময় হয় কি, একক বা যে মাত্রাগুলো আমরা বের করি, আমরা তো এসআই সিস্টেমেই চলে যাই। বাট স্যার, তোমাকে কনফিউজ করার জন্য চারটা যে অপশন এ বি সি ডি, ওনারা একটু মডিফাই করে ফেলেন। কিভাবে মডিফাই করেন? ওনারা অ্যাকচুয়ালি একটা অ্যাব্রিভিয়েশন ইউজ করেন, মানে সামনে কিছু একটা নোটেশন দিয়ে দেন, যাকে আমরা প্রেফিক্স বলতে পারি, সাফিক্স বলতে পারি। এভাবে সাফিক্স আর প্রেফিক্সের মধ্যে কাহিনী কি? প্রেফিক্স আগে বসে, সাফিক্স পরে বসে। তো আমরা এখন এখানে প্রেফিক্স দেখবো, যাকে আমরা আগে বসাবো। এটাকে ওই যে সূচক কি আমরা বলতাম না ক্লাস 7 বা 8 এ, মনে হয় তোমরা প্রথম পড়ছো ম্যাথের ভিতরে, কিভাবে ইঞ্জিনিয়ারিং মোডে কনভার্ট করা যায়। ওই মোডটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল নোটেশন বা এক্সপোনেন্ট বা সূচক। তো যখন আমরা একদম বেস লেভেলে থাকি, বেস মানে যেখান থেকে হিসাব করা শুরু করতে হয়, সেটা হচ্ছে 1, মানে একদম বেস লেভেলে কোনো পাওয়ার উল্টাপাল্টা করো নাই। এখন তুমি এটাকে যত উপর দিকে যাবে, তুমি চাইলে এখানে 10 গুণ আকারে আগাইতে পারো। আর তুমি যত নিচের দিকে যাবে, তুমি ততই 10 কে ভাগ আকারে অ্যাপ্রোচ করতে পারো। কিন্তু আমি এটা হাতে লিখবো না যে আমি 10 গুণ করছি, 10 ভাগ করছি। এখানে আমরা অন্য কোনো নাম ইউজ করব। যেমন ধরো, যদি আমরা প্রথমে যেখানে ছিলাম 1, 1 মানে হচ্ছে পাওয়ার কিছুই নাই, 10 টু দি পাওয়ার 0, 0 মানে হচ্ছে 1। এখন তুমি যদি 3 বার 10 দিয়ে গুণ করো, তাহলে 10 টু দি পাওয়ার কি 3 হয়ে যাবে 3 বার গুণ করার কারণে। অর্থাৎ একের পরে শূন্য হবে 3টা। আর এটাকে বলি আমরা কিলো। 3 দিয়ে গুণ করলাম। ঠিক একইভাবে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তখন 10 টু দি পাওয়ার -3, তার মানে তোমার এখানে 0.001, দশমিকের পরে 3টা ঘর। আর এটাকে বলা হবে মিলি। এখন তুমি কাকে ভাগ করলা বা কাকে গুণ করলা? তোমার এটা কিলোগ্রাম হইতে পারে, কিলো লিটার হইতে পারে, কিলোমিটার হইতে পারে, যেকোনো কিছু হইতে পারে। মানে দৈর্ঘ্য, ভর বা এনিথিং, তার আগে তুমি একটা কিলো লাগাই দিবা, মানে 1000 দিয়ে গুণ করছো, এটা আমরা বুঝবো। আর যে আমরা 1000 দিয়ে ভাগ করি, যেমন ধরো 1 লিটার তেলকে আমরা 1000 ভাগ করব, তাহলে কি মিলি লিটার তেল হয়ে যাবে। বুঝতে পারছি? তো এগুলোর মধ্যে আমাদের পরীক্ষায় যেগুলো সাধারণত একটু বেশি বেশি আসে, সেগুলো হচ্ছে এখানকার এই যে গিগা, মেগা, এটা নিচ থেকে তোমার ন্যানো বা পিকো, এগুলো কিন্তু বেশি আসতে থাকে। সো কনফিউজ হয়ে গেলেই তোমাদের এখানে সম্পূর্ণ চার্টের মধ্যে দেয়া থাকলো, তোমার দায়িত্ব হচ্ছে তুমি একটু এখানে এসে খেয়াল করবা। আমি মুছে, কারণ বেশি দেখাইলে তুমি আবার পড়তে গেলে কনফিউজ হয়ে যাবা।
ঠিক আছে? সো এই যে পুরো চার্ট আমার দেওয়া থাকলো। অনেকে আবার এটাকে কিন্তু একটা সুন্দর ছন্দের মতো মুখস্থ রাখে। আমি জানি না তোমরা দেখছিলে কিনা? তখন বলে যে, "কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে।" এরকম কিছু একটা তোমার একটা অভ্যাস। তুমি করতে, করতে ঠিক হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নাই। শুধু একটা জিনিস এখানে খেয়াল করার মতো আছে, এটা আমি বলি নাই। সেটা হইলো, যখন আমরা গুণগুলো করছি মানে উপর দিকে যাচ্ছি, দেখো সাধারণত এর যে প্রেফিক্স গুলো বড় হাতে মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা সাধারণত বড় হাতেই লেখা হয়। আর যখন আমরা এখানে ভাগগুলো করি মানে ছোট করতে থাকি তখন কিন্তু এই প্রেফিক্স গুলোকে ছোট হাতে লেখার চেষ্টা করা হয়। মানে একটু বোঝানোর চেষ্টা করে কোনটা বড় আর কোনটা ছোট। আশা করি আমরা ধরতে পারছি যে এখানে কি হচ্ছে। ওকে? ঠিক আছে? তো সামনে আগাই। দেখো কি বলছে? আমাকে বলতেছে যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় উৎপন্ন শক্তিকে ন্যানোজুলে প্রকাশ করো। তো ফার্স্ট অফ অল এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা ছিলটা কি? এটা মনে করে দেখো তো। আমরা মনে হয় ক্লাস 9-10 ও পড়ছিলাম। যদি আমরা একটা ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে ধাক্কা দেই, ইউরেনিয়াম তোমার হচ্ছে 92 235 অ্যাকচুয়ালি এখানে 235 ও হয় 238 ও হয়। একটা যে ইউরেনিয়ামকে ধাক্কা মারি তখন দেখা যাবে এখান থেকে বেরিয়াম উৎপন্ন হয়, ক্রিপ্টন উৎপন্ন হয় এবং তার সাথে ৩ টা নিউট্রন। আরো কিছু আছে। তার সাথে আছে কিছু এক্সেস এনার্জি। ওই এনার্জির ভ্যালু ছিল পড়ে আসার কথা 200 মেগা ইলেকট্রন ভোল্ট। সেই ক্লাস 9-10 এই পড়ে আসছি। আমাদের বই তো আছেই। তাহলে এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে তুমি এই 200 মেগা ইলেকট্রন ভোল্ট এইটাকে কনভার্ট করে দিবা কিছু একটা ন্যানো জুলে। ন্যানো মানে কি? এন ছোট আর জুল মানে যে বড়। এখানে কনভার্ট করে দাও। তো আমরা কি করতে পারি? আমরা পার্ট বাই পার্ট ভাঙবো। তাহলে এই ২০০ কে হাত দিব না। আগে ভাঙবো মেগাকে। মেগা মানে 10 টু দি পাওয়ার 6। কিভাবে বুঝবো? এই যে ভুলে গেলে মেগা মানে 10 টু দি পাওয়ার 6। ওকে? তাহলে আমাদের মেগা হয়ে গেল। কিন্তু পাশে কি আছে আবার? পাশে এখনো পড়ে আছে ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা কাজ করি ২০০ ইনটু 10 টু দি পাওয়ার 6 যাই ছিল তাই আছে। ইলেকট্রন ভোল্টকে এখন আমরা কনভার্ট করব জুলে। কিভাবে জুল বানাবো? ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দাও। 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 গুণ করার সাথে সাথেই এই ইভি এককটা হয়ে গেল জুল। তাহলে মনে রাখবো 1 ইভি মানে হচ্ছে ইলেকট্রনের চার্জের গুণ করলেই জুল এককে যা পাওয়া যায়। যদি আমরা এই গুণ করার অ্যাটেম্প্ট নেই, এই ২ আর 1.6 গুণ করলে হয় 3.2। যতগুলো শূন্য আছে ২০০ র ২টা 10 টু দি পাওয়ার 6 এর উপরে ৬টা, তাহলে ৬ আর ২ এ ৮ আর এখানে -১৯। তাহলে ৮ এবং তোমার হচ্ছে -১৯ তাহলে কত হয়? -১১। আশা করি আমি তোমাকে বুঝিয়ে বলতে পারছি। মানে ২০০ কাছ থেকে শুধু ২ কে নিব আর ২ শূন্য 10 এর পাওয়ার ৬ 10 এর পাওয়ার ১৯ সবগুলোকে এক জায়গায় মার্জ করে ফেলবো। তাহলে আমরা পেলাম এত জুল যে 3.2 10 টু দি পাওয়ার -১১ জুল। বাট স্টিল আমার তো কাজ হলো না। আমি চাই এখান থেকে ন্যানো জুল আসুক। এবার তোমাকে আমি একটা ওয়ে দেখাই যে কিভাবে কনভার্টটা করবা। তাহলে আমরা পাইলাম কত? 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -11 এত জুল। কিন্তু দেখো তোমার চাহিদা কি? তোমার চাহিদা হচ্ছে তুমি যাবা ন্যানো জুলে। তাহলে সহগটাকে হাত দিবা না। যেভাবে আছে থাকুক, হাত দিবা না। 10 টু দি পাওয়ার যেই জায়গাটা আছে তাকে তুমি এভাবে ২ টা ভাগে ভাগ করো। অনেকেই কনফিউজ হয় বলে, "ভাই কি দিয়ে গুণ করব, কি দিয়ে ভাগ করব?" কিচ্ছু ভাবার দরকার নাই। তুমি এখানে একটা ১০ ছিল, তুমি আগে ২ টা ১০ লেখো, আগে লেখো। জুল ছিল, থাকুক ওর মতো, মাথা ঘামায়ও না। এখন আমরা কি করব? তোমাকে ওয়েটা বলি। সেটা হচ্ছে ধরো তোমাকে কখনো বলি 2 টু দি পাওয়ার এক্স গুণন 2 টু দি পাওয়ার জেড। এই কথার মানে কি? এই কথার মানে হলো বেস যদি সেম হয় তখন পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাই না? এরকম ঘটনা ঘটে না? আর যে কখনো এরকমটা হইতো যে এটা -x তাহলে -x প্লাস জেড। এই তো বেস সেম হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এটা আমরা বুঝি। এই কাজটা এখানে করব। তাহলে আগে দেখো ন্যানো কথার মানে কি? মানে ন্যানো বলতে পাওয়ার কত বোঝায়? একটু আগের পৃষ্ঠাতে দেখায় নি? এই দেখো নিচে ন্যানো বলছিলাম। ন্যানো মানে পাওয়ার -9। তাহলে খেয়াল রাখো এভাবে যে আমি যদি ১ ন্যানোতে কনভার্ট করতে চাই ১ ন্যানো জুল তাহলে 10 টু দি পাওয়ার -9 জুল এরকমটা আমার রাখতে হবে। যেটা রাখতে হবে, আমি আবারও বলতেছি, যেইটা রাখতে হবে বা স্যার তোমার কাছে যা জানতে চাচ্ছেন সেই পাওয়ারটাকে একদম ডান পাশে দিয়ে রাখবা। মানে এই ১০ এর উপরে
পাওয়ারটা বসায় রাখবা যা তোমার কাছ থেকে স্যার জিজ্ঞেস করছেন, 10⁻⁹। সো আমাদের 10 ছিল দুইটা, একদম ডান দিকে 10-এর উপরে সেই পাওয়ারটাই বসাবো যেটা স্যার জিজ্ঞেস করছেন। এখন দেখো ব্যালেন্স করতে হবে না। কিভাবে ব্যালেন্স করব? এই যে 10 আছে এর উপরে পাওয়ার তুমি এমন ভাবে বসাও যেন এই দুইটা 10 মিলে আগের 10-এ চলে যায়। তুমি তাইলে বলো -9 এর সাথে আর কি করলে তুমি -11 পাবা? আরো 2 বাদ দিতে হবে না? 9 আর 2 এ 11, তাহলে -9 তো অলরেডি আছে, তাহলে আমি আর এক্সট্রা এখানে অ্যাড করব -2। তো দেখো তো ভাই, -11 কে ভাঙলে এই দুইটা হয়, কোনো কনফিউশন কিন্তু নাই। এবং যেটা আমাদের মেইন টার্গেট ছিল যে এই পাশে ন্যানোকে আনা, এটাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ন্যানো জুল বলতে পারবো। এবং এখানে আমাদের অঙ্ক হয়ে গেছে, মানে উত্তরটা হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁻²। হাত দিব না, পুরাটার পরিবর্তে লিখে দিব ন্যানো জুল। এই নাও হয়ে গেল। সো হোপফুলি আমরা বুঝতে পারছি যে কিভাবে করতে হয়। মেইন থিমটি তাহলে হচ্ছে যে তুমি আগে জুল বা যাই দরকার আগেটা আনো, আনার পরে যা তোমার দরকার তাকে ডান পাশে রাখো, রাখলেই উপরে উপরে পাওয়ারে যোগ বিয়োগ দিয়ে দিব, শেষ অঙ্ক হয়ে গেল। ঠিক আছে? সো এভাবে যে কোনো কিছু রূপান্তর করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, চলো সামনে আগাই। এবার বলতেছে এক আলোকবর্ষকে জিএম এককে প্রকাশ করো। স্বাভাবিকভাবে তুমি হুট করে যখন বড় জি আর ছোট এম দেখবা তো আমার মাথা কনফিউজ হয়ে যাবে, যেটা কি দিছে, বড় জি আর ছোট এম আবার কি, কিন্তু উল্লেখ তো করছে এটা একক। এম মানে মিটারই হওয়ার কথা, আর গিগা সরি জি মানে হচ্ছে গিগা হওয়ার কথা। সো গিগা মিটার একটু আজগুবি একক, বাট কেন দিছি কনফিউজ করতে। দেখো একটু আবার ন্যানো পড়ে আসছিলাম না, ন্যানো মানে হচ্ছে পাওয়ার -9 আর গিগা মানে হচ্ছে পাওয়ার +9। যে ভুলে যাও যে চারটা দেখায় আসি, এই দেখো খুঁজে, এই যে বড় হাতের জি, তাহলে +9, বুঝতে পারছি। তাহলে এখন আমরা কনভার্ট করবো এটাকে +9-এ, বাট সেটার আগে আলোকবর্ষ আবার কি জিনিস? আলোকবর্ষ কথা মানে হলো আলো এক বছরে যেই পরিমাণের দূরত্ব অতিক্রম করে তাকে বলি আমরা এক আলোকবর্ষ। তো আমরা জানি আলোর যে বেগ এটাকে আমরা সি দিয়ে লিখবো, S=CT। তুমি ভাবতে পারবে এটা কোন সূত্র আবার? আলোর বেগের কোনো ত্বরণ নাই, এটা সমবেগ, তাই S=VT। আর ভি এর জায়গায় আলোর দ্রুতির মানটাকেই বসাই দিছি সি। আমরা মনে হয় জানি 3,00,000 কিলোমিটার পার সেকেন্ড অথবা মিটার পার সেকেন্ড লিখলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা গুণ করব সময়। সময়টা কত হবে? এক আলোকবর্ষ বলছি, এক বছরের কথা বলছি, তাহলে আমাদের এক বছরে হয় 365 দিন। আর একদিনে বা কত সেকেন্ড হয়? একদিনে হয় 86,400 সেকেন্ড। কিভাবে? পর্যায়বৃত্ত গতির মধ্যে কিন্তু আমরা অঙ্কটা করছিলাম, ওই যে সেকেন্ড গুলোকে পাহাড়ে নিয়ে যাব, একদিনে সামথিং সেকেন্ড হারায়, তাই না? তো 24 ঘন্টায় প্রতি ঘন্টায় 60 মিনিট, প্রতি মিনিটে 60 সেকেন্ড, তাহলে কত হইলো? 24 × 60 × 60, মানে এই যে এটা 86,400। বুঝতে পারছো? আমি একবার লিখে ফেলছি। আমি তো এটা বলতে পারো ভাই সবই তো বুঝলাম, কিন্তু এটা গুণ করতে গেলে তো মরে যাব। আসলেই মরে যাওয়ার অবস্থা হবে, কিন্তু আমরা একটু মুখস্থ রাখলে ভালো হয়। যে গুণ টুন করি তখন এই মানটা আসে মোটামুটি 9.5 × 10⁻18 এত মিটার। এটা কাজ করি, এটা আমার মুখস্থ আছে ভালো কথা, বাট একবার ক্রস চেক দিই। মানে তোমাদের পরীক্ষায় যদিও এটা বের করতে বলে না, কিন্তু এটা মনে রাখাটা অ্যাকচুয়ালি নেসেসিটি, কারণ এটা পরীক্ষায় অনেকবারই আসছে। তো আমি একবার চেক দিয়ে নিতাম, হ্যাঁ ঠিক আছে 9.4608, ওটাকে আমি 9.5 লিখছি, আর 10⁻, এটা 15 হবে, 3 × ⁸ 365, 86,400। আমি এটাকে আগেই একই কনভার্ট করা শুরু করে দিছিলাম, দরকার নাই, পাওয়ার 15 এত মিটার। এখন ঠিক আছে, ফাইন। তাহলে এখন কি করবো আমরা? এটা কনভার্ট করতে হবে গিগামিটারে। তখন ভালো করে জানো যে আমরা সামনের সহগটাকে হাত দিবই না, যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু এই 10টাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করব, দুইটা 10 নিব। এবং তোমরা দেখো বলছিলাম কিন্তু ডান পাশের 10-এর পাওয়ারটা তাই বসাবা যেমনটা স্যার তোমার কাছে চাচ্ছেন। উনি চাচ্ছেন তুমি গিগায় কনভার্ট করো, অর্থাৎ 10⁹ তুমি কনভার্ট করো। ঠিক আছে, দিলাম তাকে আমি 9। আর কত দরকার? যদি আমি আর এখানে 6 বসাই দেই, 9 আর 6 15, ডান। তাহলে আমার ম্যাথ হয়ে গেছে। তাহলে এখানে 9.5, একে নিয়ে আমরা বদার হব না, ওর মতই থাকুক। 10⁶ এটাকে হাত দিব না,
ওই পাশে 10⁻৯ হয়ে গেল গিগা, আর মিটার তো মিটার। ফাইনালি কনভার্ট হয়ে গেল যে 1 আলোক বর্ষকে যদি আমরা কনভার্ট করি তাহলে গিগা মিটার পাবো। শুধু তোমাকে যে কাজটা করতে হবে একটু মুখস্থ রাখতে হবে যে 9.5 10⁻15। আরেকটা মুখস্থ করা জিনিস আছে, ওইটা একটু বলে দেই, হচ্ছে 1 পারসেক বা 1 বড় হাতের পি ছোট হাতের সি, এইটা ক্ষেত্রে যা হবে সেটা হইলো 3.26। আমি মনে কিভাবে 3 দুগুণী 6, বুঝতে পারছো যে 3 আর 2 কে গুণ করলে হয় 6, আমি এভাবে মনে রাখার চেষ্টা করি। তার হচ্ছে 3.26 লাইট ইয়ার। এটা তোমাদের এখন পড়ার কথা না, তার কারণ জ্যোতির্বিজ্ঞান এই চ্যাপ্টারটা আমাদের শর্ট সিলেবাসে নাই, বাট এই কোশ্চেনটা মাঝে মধ্যে দিয়ে দেয়। তার মানে আমরা অ্যাকচুয়ালি এস দিয়ে যা বোঝাচ্ছি হচ্ছে লাইট ইয়ার বা আলোক বর্ষ। তাহলে আমরা দেখো 1 লাইট ইয়ারকে এভাবে মিটার লিখতে পারি, চাইলে অন্য যে কোনো কনভার্ট করতে পারি। বাট এক্সট্রা ইনফরমেশন মনে রাখবো যে 1 পারসেক মানে হচ্ছে 3.26 লাইট ইয়ার। এটা পরীক্ষায় কয়েকবার আসছে তো একটু মনে করাইলাম। 3 দুগুণী 6, আর একে মনে রাখি 9.5 5 আর তোমার হচ্ছে 15। ঠিক আছে, একটু মুখস্থ করতে হয় কারণ আমাদের ক্যালকুলেটর নাই তো, ক্যাপশন নাই। তাই চলো কিছু তোকে রিমাইন্ডার দিয়ে নিই। এখানে দেখো এতক্ষণ যা কিছু বললাম ওখানে এই কৌশলটা আরেকবার তোমাকে লিখে দেওয়া আছে, যে তোমাকে যে কোনো কিছু যখন বের করতে বলে তুমি স্টেপ গুলা কি হবে সূত্র আকারে ভাঙতে 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 বের করে ফেলতে পারবা। এবং পরীক্ষায় যেগুলো বেশি আসে বল, কাজ এবং ক্ষমতা লিখে দিয়ে রাখছি, এবং তার সাথে কিছু স্পেসিফিক জিনিস যেমন ন্যানোমিটার, মিলিমিটার, এগুলো সাধারণত বেশি আসে। যেমন ধরো যদি আমরা পরমাণুর অধ্যায়ে যাই, পরমাণুর অধ্যায়ে গেলে কিন্তু এই যে অ্যামস্ট্রং অথবা তোমার ন্যানো, এগুলো বারবার বারবার তোমাকে ফেস করতে হবে, তাই মার্ক করে দেওয়া আছে। 1 আলোকবর্ষ আমি এটাকে 9.5 দিয়ে লিখছিলাম, এবং দেখো এখানে পাওয়ার 12 দিয়ে কিলোমিটার দেওয়া বা পাওয়ার 15 দিয়ে মিটার, এবং 1 পারসেক যেটা কথাই বলতেছিলাম পিসি। তো মোটামুটি 3 দুগুণী 6, ওই যে 3.26 মনে রাখলেই চলবে, 16 ইচ্ছা করলে দোষ নাই, না করলে সমস্যা নাই। এত আলোকবর্ষ, ঠিক আছে। এবং এখানে সুন্দর দেখানো আছে যে টর্ক, এটা আসলে তোমার ঘূর্ণনের জন্য যে বলটা দায়ী তাকেই বলি আমরা টর্ক। কিন্তু টর্কের যদি লাস্ট পর্যন্ত আমরা মাত্রাকে ফাইন্ড আউট করি, টর্কের মাত্রা এবং শক্তির মাত্রা বা কাজের মাত্রা কিন্তু ঘুরে ফিরে সেম হয়ে যায়। তোমার কনফিউশন পড়া কিছু নেই যে ভাই এটা কি আমরা সম্ভব, হইতেই পারে, এটা অসম্ভব তো কিছু না, তাই না? সো মেইন কথা হইতেছে তোমাকে আমি যাই করতে বলি তুমি সুন্দর মতো এইটাকে আগে মৌলিক রাশিগুলার মধ্যে ভেঙে ফেলবা। একবার মৌলিক রাশিতে ভাঙ্গা হয়ে গেলে বাকি উপর তোমাকে অনেক ভালো কমন সেন্স দিছেন, তুমি নিজ দায়িত্বে বের করতে পারবা তাদের অন্য কোনো একক আছে কিনা বা অন্য কোনো আবার মাত্রায় যাওয়ার ট্রিক আছে কিনা, এটা তুমি নিজেই করতে পারবা। ঠিক আছে, জাস্ট হাইলাইট করে রাখলাম আর এতক্ষণ পর্যন্ত সবগুলো বুঝাই রাখছিলাম। আশা করি আমি বেশি তাড়াতাড়ি যাইনি বা তোমার সমস্যা হয়নি। আজ আমার ভাই একটু স্লো যাচ্ছেন, তোমাদের ওই ভিডিও প্লেয়ারের নিচে স্পিড বাড়ানোর জিনিস দেওয়া আছে, সো তুমি 2x বা 1.5x বাড়ায় দেখতে পারবা, প্যারা খাওয়ার কিছু নাই। চলো সামনে আগাই, কিছু প্রবলেম সমাধান করি বিগত বছরের। ফার্স্টে আমরা জিএসটি 2021-22 প্রবলেম সলভ করব। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি? কিছুক্ষণ আগেই তোমাকে এই জিনিস শিখে আসছিলাম, প্রথম মাত্রা প্রথম একক আমি এটারই বের করছিলাম। ঠিক আছে, যখন তোমাদের বয়সে ছিলাম খুব গন্ডগোল লাগতো যে ভাই এটা করে কেমনে, পরে যখন দেখলাম কাটাকাটি করলেই তো হয়, আর মুখস্থ করে বাদ দিয়ে দিছি। তাহলে মনে থাকার কথা যেটা তোমার হচ্ছে মিটার ইনভার্স এল কিউব টি পাওয়ার -2 কিভাবে আসছিল, ওই যে জি সমান সমান এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2, ওটাকে ইউজ করি বাই দ্য টাইম আমরা সলভ করে ফেলছিলাম। ওকে, চলো সামনে আগাই। মাত্রাহীন রাশি কোনটি? শোনো, যখনই কেউ বলবে মাত্রাই নাই, এই কথার মানে কি? মাত্রা তো তখনই হবে না যখন তার কোনো একক থাকবে না। সো বেসিক্যালি খুঁজতে হবে কার একক নাই, এককহীন রাশি কোনটা। যদি আসি কোণের ক্ষেত্রে বা বিকৃতি ক্ষেত্রে বা ঘনকোণের ক্ষেত্রে, একবার নিজেই চিন্তা করো তো, কোণের অথবা ঘনকোণ এদিকে কি কোনো একক থাকে কিনা, এটা কিন্তু আমাদের কমন সেন্সেই চিন্তা করতে পারা উচিত। একবার ভেবে দেখো যে এইটাকে তুমি কোন এককে প্রকাশ করতে চাবা। অ্যাকচুয়ালি তুমি চাইলেও কোনো একক দিয়ে কোণকে বা ঘনকোণকে প্রকাশ করতে পারবা না, কখনো তো করোই তো নাই, তাই না? আর বিকৃতি বাই ডিফল্ট এর কোনো একক থাকে না, কেন? তার কারণ উপরে থাকবে দৈর্ঘ্যর পরিবর্তন আর নিচে হবে দৈর্ঘ্যের আদিমান বা
যে কোনো কিছু পরিবর্তন ডিভাইড বাই আদিমান, তাহলে হবে কিভাবে? তাই প্রত্যেকটা এখানে হচ্ছে মাত্রাহীন। নিচে কোন রাশিটি মূল রাশি নয়? অর্থাৎ মূল কথার মানে হলো একদম ফান্ডামেন্টাল বা মৌলিক, যাকে ভাঙলে আর কাউকে পাওয়া যাবে না। তাহলে মূল রাশি নয়, তোমাকে বের করতে বসে যৌগিক রাশি। ভর মানে ম্যাস, এটা অবশ্যই মৌলিক, এটাকে ভাঙলে পাওয়া যাবে না। তাপমাত্রা বা টেম্পারেচার, এটাও কিন্তু তোমার হচ্ছে মৌলিক রাশি, এটাকে ভাঙলে কিছু পাওয়া যাবে না। সময় বা টাইম, এটাকেও ভাঙার কিছু নাই। কিন্তু যদি আমরা শক্তির কাছে আসি, শক্তি কিভাবে হয়? কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। তাহলে বল এবং স্মরণকে গুণ করতে হবে, এই যে দুজন চলে আসছে, তার মানে এইটাই আমার মৌলিক হইতে পারবে না, এটা আমাদের যৌগিক। ভেঙে ভেঙে চিন্তা করি, তাই না? আচ্ছা, এবার বলতেছে 1 মাইল এবং 1 কিলোমিটার দূরত্বের মধ্যে পার্থক্য মিটার এককে কত হবে? তো ফার্স্টে আসি যে 1 মাইল বড় নাকি 1 কিলোমিটার বড়? আমি জানি না তোমাদের মনে আছে কিনা, ছোটকালে পড়ছিলাম সেই মনে হয় 5-6 এর কথা, যে 1 মাইলকে ভাঙলে পাওয়া যায় 1.609 মিটার, না 609 কিলোমিটার। একটু মনে করে দেখো যে 1 মাইল একটু বড়, অনেক হয়তো 1.7 দিয়ে পড়ছো, যে 1.609 কিলোমিটার। যদি এটাকে আমরা মিটার প্রকাশ করি তাহলে 1609 এত মিটার। আর 1 কিলোমিটার বলতে তো আমি এমনিতেই বুঝি যে 1 কিলোমিটার মানে তোমার হচ্ছে 1000 মিটার, তাই না? তাহলে এখন যদি আমরা এই 1609 এবং 1000 এদের মধ্যে ডিফারেন্স করি, তাহলে কত পাচ্ছি? জাস্ট 609, যে 1609 মাইনাস 1000, তাহলে এইরকম ডিফারেন্স, ডিফারেন্স করলে পেয়ে যাব 609 মিটার। ঠিক আছে, হোপফুলি আমরা বুঝতে পারছি কোনটা কিভাবে আসছে। কোনটি চাপের মাত্রার সূত্র? চাপের মাত্রা বের করতে বলতেছে, তুমি চিন্তা করো যে চাপের সূত্র কি? চাপ তোমার হচ্ছে F ডিভাইডেড বাই A, প্রযুক্ত বল একক ক্ষেত্রফলে। তাহলে ক্ষেত্রফলকে আমরা চাইলে কি মিটার স্কোয়ার লিখতে পারি, আর F মানে কি MA, তার মানে ভর ইনটু ত্বরণ, ভর হচ্ছে কেজি আর ত্বরণটা কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি আমরা কাটাকাটি করি তাহলে অবশ্যই কেজি পড়ে থাকতেছে, মিটার নিচে স্কোয়ার, তাহলে মিটার ইনভার্স এবং এস পাওয়ার -2, তাই সে কনভার্ট করি। কেজি মানে ম্যাস বা ভর, বড় হাতে এম, মিটার মানে দূরত্ব বা দৈর্ঘ্য বা লেংথ, এস মানে টাইম, সো টি টু দি পাওয়ার -2, সো এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। এই যে অপশন বি বের করে নিব, ভুলে যেতেই পারি, এটা কোনো ব্যাপার না। 1 অ্যামস্ট্রং, এটা এই এককটা কোন রাশির? অ্যামস্ট্রং দিয়ে আমরা কি করি? দৈর্ঘ্যকে মাপি, তাই অ্যান্সার দৈর্ঘ্য, ভর না, কম্পাঙ্কও না, সময়ও না। আচ্ছা, বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশিসমূহ কোনগুলো, মানে বেস কোয়ান্টিটি, যাদেরকে ভাঙলে অন্য কোনো কিছুকে পাওয়া সম্ভব না? ভর ঠিক আছে, সময় ঠিক আছে, কিন্তু বল ঠিক নাই, বাদ। আচ্ছা, শুরুতেই বল ঠিক নাই, শক্তিও ঠিক নাই, তাহলে এখন আসি এর কাছে। বল, ভর, সময়, আবারও বল, বাদ। ভাই এখন অপশন আমার এমনিতেই বাদ আছে একটা, বা চেক করে পারো এম এল টি, হ্যাঁ ঠিক আছে, এগুলো আমার একদম ভৌত এবং মৌলিক, এদেরকে ভাঙার কোনো সুযোগই নেই। এককগুলোর মধ্যে সঠিক ক্রম কোনটি, বা সিম্পলি বড় থেকে ছোট কোনটি আমাকে চেক করতে বলা হচ্ছে। পারসেক থেকে কিলোমিটার থেকে ফার্মি আলোকবর্ষ, ভুল, কারণ আলোকবর্ষ অনেক বড়, এটা হইতে পারে না। ফার্মি পারসেক কিলোমিটার আলোকবর্ষ, ভাই কেমনি কি আলোকবর্ষকে সবাই ছোট বলতেছে কেন? এটা ভুল। আচ্ছা, আলোকবর্ষ অবশ্যই বড়, ভুল করছে, পারসেক তো আরো বড়, সো এটাও ভুল। পারসেক থেকে আলোকবর্ষ কিলোমিটার ফার্মি, এইবার ঠিক আছে, তার কারণ 1 পারসেক মানেই তোমার 3.26 আলোকবর্ষ। তুমি চাইলে বের করতে পারো 1 পারসেক মানে 3.26 আলোকবর্ষ। আবার যদি 1 আলোকবর্ষকে কিলোমিটারে কনভার্ট করি, তাহলে 9.5 ইন্টু 10⁻12 এত কিলোমিটার। আর ফার্মি করতে গেলে সেই আবার 10⁻−15 দিয়ে আমারে আগাইতে হবে, আরো 15 ঘর অ্যাড করতে হবে। ঠিক আছে, এইটাই উত্তর, বড় থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে। চলো সামনে আগাই। ন্যানো বলতে কি বোঝায়? আমরা অলরেডি ম্যাথও করে আসছি, ন্যানো বলতে বোঝায় 10⁻⁹ -6 বলতে তোমাকে বোঝাবে মাইক্রো। আর 12 আর 15 কোনটা? ভুলেও কিন্তু গিগা করতে যাও না, তোমার এখানে কিন্তু ফেমটো চলে আসবে আর তোমার ফার্মি চলে আসবে। দেখা আসি কোথায়, এটা হচ্ছে এই যে, এই দেখো এই জায়গাতে তোমার হচ্ছে ফেমটো
পিকো, ন্যানো, এই জায়গায় তুমি চলে আসছো, বুঝতে পারছো? আর লাস্টে তোমার হচ্ছে অ্যাটো। তাহলে 12 আর 15 পিকো আর তোমার হচ্ছে ফেমটো। কোথায় গেল? দাঁড়াও বের করি। আর একটু পরে ছিল, এই যে চলে আসছি, এই যে 12 আর 15, ঠিক আছে? নিচের কোনটি ভেক্টর রাশি? আয়তন, এটা ভেক্টর রাশি হওয়ার কোনো কারণ নাই। চাপ, এইটাও স্কেলার রাশি, এটা আমরা ক্লিয়ার করছিলাম ক্লাসের শুরুতে। কাজ, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, তারও অবশ্যই হওয়ার কোনো কারণ নাই। নর্মাল সেন্সে মনে হতে পারে ভাই ক্ষেত্রফল তো স্কেলার রাশি। অ্যাকচুয়ালি ক্ষেত্রফল দুইটাই হইতে পারে আমাদের দরকার বুঝে। যেমন ধরো যদি আমরা কখনো ফ্লাক্স বের করতে চাই, আমি শিওর না যে তোমার ফ্লাক্স জিনিসটা তো ভালো করে পড়ছো কিনা, কারণ তোমাদের তো শর্ট সিলেবাসে ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4-5 এই ফ্লাক্সের বিভাগটা ছিল, বাট ওভাবে পড়ি নেই। কিন্তু গাউসের সূত্র তো সিলেবাসে ছিল, তাই না? যদিও কখনো এখানে কোশ্চেন হয় না, ওখানে কিন্তু ফ্লাক্স ব্যাপারটার হিন্ট ছিল। ফ্লাক্স কথা মানে কি? ফ্লাক্স কথা মানে হচ্ছে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের ভিতর দিয়ে তোমার যেই পরিমাণের ক্ষেত্ররেখা নির্গত হয়। ক্ষেত্ররেখা বলতে এটা তড়িৎ ক্ষেত্ররেখা হতে পারে, এটা আবার চৌম্বক ক্ষেত্ররেখাও হতে পারে। যেমন আমার চিত্র অনুযায়ী দেখে মনে হচ্ছে এই ক্ষেত্রফল দিয়ে 3টা এরকম ক্ষেত্ররেখা পাস করে চলে গেল। এই যে পাস করে চলে গেল, এই রেখার সংখ্যাকে বলা হচ্ছে ফ্লাক্স অথবা ফাই। তো এটা বের করতে গেলে এই ফ্লাক্সের মানটা, এই যেটা ক্ষেত্রফল আঁকলাম না নির্দিষ্ট ক্ষেত্রফল, এইটাকে একটা ভেক্টর চিন্তা করতে হয়। এবং এই ভেক্টরের দিকটা কোন দিকে হয়? ভেক্টরের দিকটা হয় তলের সাথে লম্ব বরাবর। তলের সাথে লম্ব বরাবর একটা দিক চিন্তা করতে হয়। তার মানে আমরা চাইলে ক্ষেত্রফলকে দরকার পড়লে ভেক্টর আকারে ভাবতে পারি, এবং দিক হবে তলের সাথে লম্ব বরাবর। মনে রাখবো আমরা, ঠিক আছে? ওকে, সামনে আগাই। এগুলো আমরা অ্যাকচুয়ালি শর্ট সিলেবাসের কারণে ওইভাবে পড়া হয়ে ওঠে, তো না জানি স্বাভাবিক, বাট দেখে রাখো। ঘনকোণের এসআই একক কোনটি? এটা আমরা জানি। ঘনকোণের এস একক হচ্ছে স্টেডিয়ান। তুমি আবার এটাকে রেডিয়ান টু দি পাওয়ার 3 বসাই দিও না, যে ঘন মানে পাওয়ার কিউব, ওই কাজ আবার করিও না। মৌলিক একক কোনগুলো? খেয়াল করি। কিলোগ্রাম প্রথমেই ভুল, এটা কেমনে হইতে পারে? সেকেন্ড এবং ভোল্ট, না, ভোল্টের মধ্যে ঝামেলা। আচ্ছা, একটা কাহিনী আছে, সেটা হইলো যেহেতু আমাকে একটা মৌলিক একক বলছে, তার মানে প্রেফিক্স তো থাকতে পারে, প্রেফিক্স তো বাদ দিতে হবে কোনো কথা নাই। তার মানে কিলোগ্রামকে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করা যাবে, কারণ কিলোগ্রাম কাকে? ভরকে ডিরেক্টলি বোঝাচ্ছে। এটা প্রেফিক্স সহ, বাট স্টিল ঠিক আছে, তো এটাকে নেওয়া যাবে। কোশ্চেন একটু ভালো করে পড়া দরকার আছে। আচ্ছা, বাট ভোল্টকে নেওয়া যাবে না, কারণ ওকে ভাঙতে গেলে আবার ঝামেলা জড়ায় যাবে। কারণ ভোল্ট কি? শক্তিকে বোঝায়, তার ভিতরে 2টা মৌলিক বা 2টা ভৌত রাশি আমাদের আছে। কেলভিন, ক্যান্ডেলা, বাট নিউটনের সমস্যা, নিউটনকে নেওয়া যাবে না। সো বেসিক্যালি আমরা একক নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমরা অ্যাকচুয়ালি ওই একক রাশি নিয়ে চিন্তা করতেছি। সো মৌলিক ভৌত রাশি হলে একক এমনিতে মৌলিক হয়ে যাবে। তো উত্তর 2 ও 3 বাদ, শুধুমাত্র উত্তর থাকলো 1। বুঝতে পারছি? আমি ফার্স্ট ভাবছি প্রেফিক্স ছাড়া এরকম কিছু বলতেছে না, এটা প্রেফিক্স ছাড়া বলতেছে না। ফাইন, সামনে আগে আমরা। ত্রিমাত্রিক কোণের একক কোনটি? এটাও সেম, স্টেডিয়ান বললেই হয়ে যাবে। কৌণিক বেগের মাত্রার সমীকরণ কোনটি? এটা মনে করে দেখো তো, কৌণিক বেগ কি ছিল? কৌণিক বেগ হচ্ছে তুমি যে অ্যাঙ্গেলটা ক্রস করো, যে একক সময়ে ক্রস করো, ওমেগা ইকুয়াল টু থিটা ওভার টি। এখন কোণের কি কোনো একক আছে? মনে আছে? একটাই বলছিলাম যে কোণ, ঘনকোণ, বিকৃতি, এদের কিন্তু কোনো একক নাই, কারণ কোনো একক লেখই তো নাই, তার দরকার নাই। তাহলে আমি যেখানে কাটাকাটি করতে যাই, জাস্ট এই টি এর জন্য আমরা পাবো সময়ের একটা মাত্রা, বাট ভাগ আকারে। তাই তোমার টি ইনভার্স, কারণ সময়কে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি। আমি তো এটা বলতে পারো ভাই যে একক নাই, তাহলে বললেন যে ত্রিমাত্রিক কোণের একক আছে। সেটা হচ্ছে ত্রিমাত্রিকের ক্ষেত্রে, কিন্তু যখন আমরা মাত্রা সমীকরণ নির্ণয় করতে যাই, এদের কোনো মাত্রা থাকে না, তাকে আমরা একক মুক্ত করে চিন্তা করতে পারি। সো এখানে অ্যান্সারটা হবে তোমার টি ইনভার্স। ওকে, 1 পারসেক কত আলোক বর্ষের সমান? দেখো বলছিলাম না, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় আসে, খুলনা ইউনিভার্সিটি 2018। খুব কিন্তু বেশি আগের কথা না, ঠিক আছে? সো 3.26 আলোক বর্ষের সমান। এখন এটা দেখো প্রশ্ন, ঢাকা ভার্সিটি 17-18, এটা কিন্তু এমসিকিউ আকারে আসছিল। কিন্তু আমি এই কোশ্চেনটাকে দেখলে সবসময় বলি যে এই স্পেসিফিক এমসিকিউ প্রবলেমটা আসলে একটা রিটেন প্রবলেমের মতো হওয়ার যোগ্য। কোশ্চেনটা এতটাই সুন্দর ছিল। একটু ভালো করে পড়ি কি লিখছে। এ সমান বি এন সি পাওয়ার এম দেওয়া, এবং এ বি সি এর মাত্রা আমাকে দেওয়া, দিয়ে বলতেছে এই পাওয়ার আর এই পাওয়ারটার মান কত হবে নির্ণয় করে দাও। এটা করার জন্য আমাদেরকে সমীকরণের মতো সুন্দর করে লিখতে হবে। তাহলে এর মাত্রা কত দেখো তো, এল এবং টি। তাহলে হাতের বাম পাশে এল এবং টি রাখলাম, ইকুয়াল টু বি টু দি পাওয়ার এন। বি কোনটা?
এল স্কোয়ার টি ইনভার্স টু দি পাওয়ার কত এন। তার মানে আমি এল টু দি পাওয়ার 2 তো দিব, বাট এটা এন সহ আসবে কারণ বি পর এন ছিল। আর এখানে টি ইনভার্স, বাট এর সাথে আরেকটা এন যুক্ত হয়ে যাবে, তাই টি টু দি পাওয়ার মাইনাস এন। সোজা বাংলায় হইলো যেহেতু বি টু দি পাওয়ার এন, তাহলে আমরা এই বি এর যে মাত্রা তার টু দি পাওয়ার এন এভাবে বসাই দিছি, তখন টোয়াইজ এন আর টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আসছে। ঠিক একইভাবে সি টু দি পাওয়ার এম, তাহলে সি এর মাত্রা যাই আছে টু দি পাওয়ার এম বসায় দিতে হবে। যদি আমরা বসায় দেই তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি এল টু দি পাওয়ার এম, আর তোমার টি স্কোয়ার তো, তাই 2 এর সাথে আরেকটা এম, এরকম বি আর এন গুণাকার আছে, তাই এখানে কোনো যোগ বিয়োগ দিই, সব গুণাকারে লিখছি। আমরা যদি চাই ডান পাশ থেকে পাওয়ার গুলাকে যোগ করতে পারি, কারণ বেস সেম থাকলে পাওয়ার যোগ করা যায়। তাহলে এল এর পাওয়ার আসলো টোয়াইস এন প্লাস এম, আর টি এর কি অবস্থা, মাইনাস এন টোয়াইস এম, তাই লিখতে পারি আমরা টোয়াইস এম মাইনাস এন। আর বাম পাশ থেকে এল এবং টি কিছুই নাই, মানে উভয়ের পাওয়ার এখানে কত 1 দেওয়া আছে। তাহলে এখন যদি আমরা বলি এখান থেকে এই দুই সাইডকে তুমি একটু কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কি আসবে, বাম পাশ থেকে এল এর যে পাওয়ার এটা আসতেছে আমাদের 1, এল এর পাওয়ার হচ্ছে 1, আর ডান পাশ থেকে এল এর পাওয়ার হচ্ছে টোয়াইস এন প্লাস এম, এই দুটা সেম হওয়ার কথা। ঠিক একইভাবে আমি যে পাওয়ারকে সমীকৃত করি, তাহলে বাম পাশে টি এর পাওয়ার তোমার হচ্ছে 1, এইটা ডান দিকে টি এর পাওয়ার টোয়াইস এম মাইনাস এন, এমনটা হওয়ার কথা না। তো দেখো আমরা কিন্তু দুইটা সমীকরণ পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ এবং তোমার এই পাশে হচ্ছে আমার এটা 2 নং সমীকরণ। ঠিক আছে, তো দেখো আমরা এই 1 এবং 2 কে সমাধান করি, তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি। তো সমাধান করতে কি করতে হবে, তুমি এখানে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন যে কোনো কিছু করতে পারো। তো ধরো আমরা যদি এই 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে যোগ করি, তাহলে কি অবস্থা হবে, এই এনটা টোয়াইস এন হয়ে যাবে, সো 2n 2n কাটাকাটি হয়ে যাবে। এখানে ছিল আমার একটা মাত্র এম, নিচে টোয়াইস এম হয়ে যাবে 4m, তা 4 এবং 1 যোগ করলে চলে আসবে 5m। আমি আবারও বলি, নিচে 2 দিয়ে গুণ করলে টোয়াইস এন, এই টোয়াইস এন কাটাকাটি হয়ে যাচ্ছে, আর নিচে 2m টা ডাবল হয়ে গেলে 4m, তার সাথে আরেকটা 1 যোগ করব 5m হয়ে যাচ্ছে, সমান সমান উপরে তো আমার 1 আছেই, আর নিচেকে 2 দিয়ে গুণ করলে 2, 2 আর 1 যোগ করলে কত হয় 3, তো যোগ কত হয়ে যায় 3। তাহলে ফাইনালি এখানে কি বলতে পারি, পক্ষান্তর করে m সমান সমান 3 ডিভাইডেড বাই 5 বলতে পারি। এখন তোমার যদি কপাল ভালো হয়, এখানে অপশন চেক দিলে একজন কি পাবো m সমান সমান 3/5, তাহলে আমার তো অঙ্ক হয়েই গেল। কিন্তু চেক করো তো কারটা আগে এবং কারটা পরে। তোমার কিন্তু দেখো m এর নামটা প্রশ্নে পরে বলা, n এর নামটা আগে বলা। তাহলে আগে দেখবো আমরা m মানে দ্বিতীয় অপশনে কোথাও 3/5 আছে কিনা। আমাদের কপাল ভালো, একটা জায়গাতেই এমনটা আছে। তো আমি অঙ্ক না করে অলরেডি বুঝে গেছি যে উত্তর কিন্তু এইটাই হবে, বাট তারপরও এত কনফিডেন্স দেখানো উচিত না, আরেকবার চেক দিয়ে নেওয়া উচিত। তাহলে এখন যদি আমরা এই m এর মানটা যেখানে মন চায়, মানে সমীকরণ 1 সমীকরণ 2 যেখানে মন চায় বসাই দেই, বসাই দিলে আসলেই n এর মানটা তুমি পেয়ে যাবা 1/5, এটা আসলেই আসবে। আমরা কি ওইটা বুঝতে পারছি? সো এটা কিন্তু খুব সুন্দর একটা রিটেন পরীক্ষায় দেওয়ার মতো অঙ্ক, যদিও 17-18 সালে এটা এমসিকিউ পরীক্ষায় আসছিল। সো তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে ভাই সবকিছু ঠিক আছে, বাট এত বড় অঙ্ক কেমনে এমসিকিউ দিতেই পারে, তুমি আগে করবা না, তুমি দেখলেই বুঝবা সময় লাগবে, এটাকে আমরা সবার শেষে হাত দিব। মানে সময়টাও তো একটা ফ্যাক্টর, তাই না? খালি অঙ্ক পারলেই তো আর হইলো না, তুমি এটা সবার পরে ধরবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সামনে আগে আমরা শক্তির মাত্রা নিচের কোনটি, ml2t পাওয়ার -2, এই যে এখানে। এবং দেখো ভাই একবার সালটা দেখো কতবার পরীক্ষায় আসছে। সো এখানে কিন্তু এমন না যে প্রত্যেকটা সাল লিখে দেওয়া আছে, সেটা এক্সাম্পল দেওয়া যে কতবার আসছে, আরো তো আসতে পারে, আরো আসছে, সব এখানে সালগুলো লেখা নাই। আলোক বর্ষ কিসের একক, এটা আমরা বুঝি, আলো 1 বছরে যেই পরিমাণে দূরত্ব অতিক্রম করে তার দূরত্বের একক হবে। নিচের কোনটি মৌলিক একক, বি কেয়ারফুল, মৌলিক বলছে কিন্তু। ভোল্ট, এইটাকে তোমার কোন দিক দিয়ে মৌলিক ফিল হয়, অসম্ভব। কুলম্ব, এটাকে কি তুমি মৌলিক বলতে পারবা নাকি পারবা না?
এটা বোঝার জন্য তোমার মাথায় কনফিউশন তৈরি হইতেই পারে যে ভাই আমার ওহম বা অ্যাম্পিয়ার কুলম্ব সবগুলাকেই তো মৌলিক মৌলিক ফিল হচ্ছে, আমি চিন্তা করব কিভাবে? এখান থেকে বোঝার সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে তোমাদের একদম শুরুতে একটা চার্ট দেখে আসছিলাম, যদি আমরা ওই চার্টটা একটু ফলো করি তাহলে চিন্তা করতে ইজি হয়। ওই চার্টে মনে করে দেখো তো 7টা যে ভৌত রাশি কথা বলতেছিলাম, মৌলিক ভৌত রাশি, ওই 7টার মধ্যে কার নাম ছিল এইভাবে একটু মনে করার চেষ্টা করো। তাহলে মনে করে দেখবা অ্যাম্পিয়ার ছিল ওইখানে, মানে তড়িৎ প্রবাহের নাম ছিল, কিন্তু কুলম্ব বা ভোল্ট বা ওহম তারা কিন্তু ছিল না। সো এই জন্য ক্লাসের শুরুতেই আমরা এখান থেকে প্রথমেই ওই 7জনকে দেখে আসছিলাম, যেন তোমার পরে কোনো কোশ্চেন আসলেও তুমি কনফিউজ না থাকো, তুমি বুঝতে পারো যে হচ্ছেটা কি। ঠিক আছে, সামনে আসি। নিচে কোনটি দ্বারা এক পিকোকে বোঝায়? একটু মনে করে দেখো, আমরা কিন্তু এই পিকোটা আরেকটু আগে দেখে আসছিলাম। 12, 9, 9 তুমি সব জানো। এখানে 9 মানে তোমার হচ্ছে গিগা, এটা হচ্ছে ন্যানো, এটা তোমার হচ্ছে -12 অ্যান্সার। ঠিক আছে, সো পিকে হবে -12। ডান। সামনে গিয়ে আমরা নিচের কোনটি ক্ষমতার মাত্রা? কৃত কাজ কি ছিল? ml2 t⁻²। এই যে আমরা একটাই দেখছিলাম, শক্তি বা তোমার কৃত কাজের মাত্রা। এটাকে যদি আরেকটা টি দিয়ে ভাগ করে দেই, ml2 t⁻³ এটা কোথায় আছে দেখো তো, ml2 t⁻³। এই যে এইটা, এটা ব্যবহারের জন্য একক। সো কৃত কাজ বুঝলে তুমি এমনিতেই ক্ষমতা বের করতেই পারবা। ফাইন। এখন আমরা যাব ত্রুটির ক্ষেত্রে। ত্রুটির ক্ষেত্রে যে খেয়াল করে দেখি, আমাদের জিএসটি 21-22-এ 20-21-এ ভালো মতোই প্রশ্ন দিয়ে যাচ্ছে। ত্রুটির অঙ্কগুলো পরীক্ষার জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট, একক না দিলেও ত্রুটি কিন্তু পরীক্ষায় দিতেই পারে। তো আমি ক্লিয়ার করে দিই যে কোনটা কি জিনিস। শুরুতে আসি আমরা পরম ত্রুটির ব্যাপারটা নিয়ে, ওখান থেকে আমরা আপেক্ষিক বা শতকরা বের করব। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তোমার চিন্তা করতে ইজি হবে। ধরো তুমি তোমার ল্যাবে এক্সপেরিমেন্ট করবা, এখন এইজন তোমার একটা মিটার স্কেল দরকার। তাহলে মিটার স্কেল নরমালি কত লম্বা হওয়া উচিত? মিটার স্কেল লম্বায় আমাদের 1 মিটার হওয়া উচিত। তো ধরলাম যে এই যে দাগটা দিলাম হলুদ কালার দিয়ে, এইটা হচ্ছে প্রকৃতপক্ষে 1 মিটার দূরত্ব ধরলাম। এখন মার্কেটে গিয়ে তুমি যদি দোকানদার কাছে 1 মিটারের একটা স্কেল চাও, কি ঘটনা ঘটতে পারে? এখানে 2টা ঘটনা ঘটতে পারে। এক, সেই দোকানদার তোমাকে একটু ছোট স্কেল ধরাই দিল, মানে 1 মিটার না দিয়ে একটু ছোট দিল। যেমন ধরো সে তোমাকে দিল 0.9 মিটার, ছোট স্কেল। অথবা আরেকটা কেস ঘটতে পারে, সে তোমাকে দরকারের চেয়ে একটু বড় স্কেলই ধরাই দিল। এখন এই মানটা ধরে নাও হয়তোবা 1.2 মিটার। এখন বাঙালি তো খুশি হয়ে যাবে, যে বাঙালি ভাববে কম টাকায় 1 মিটারের জায়গায় 1.2 পেয়ে গেলাম। বাট এখানে খুশি হওয়ার কিছু নাই। তার কারণ তুমি যদি এই লম্বা স্কেল দিয়ে ভুল স্কেলটাকে দিয়ে মাপতে যাও, তার মানে অ্যাকচুয়ালি তোমার পাওয়ার কথা ছিল 1 মিটার, বাট তুমি পাবা কত? 1.2। ভুল হয়ে যাবে না? আমার তো হিসাব কম বেশি হয়ে যাবে। তাহলে খুশি হওয়ার কিছু নাই, ছোট হইলেও সমস্যা, বড় হইলেও সমস্যা। তাহলে এখন আমরা সলভ করি যে আমাদের অ্যাকচুয়ালি কি দরকার ছিল। আমাদের প্রকৃত পক্ষে একটা 1 মিটার স্কেলের দরকার ছিল। তো এইটাই হচ্ছে আমাদের জন্য প্রকৃত মান। যখন আমি দোকানে কিনতে গেলাম, তখন 2 রকম ঘটনা ঘটতে পারে, ছোটও হতে পারে, বড়ও হতে পারে। তাহলে এই 2টা কেস হচ্ছে আমাদের জন্য পরীক্ষা লব্ধ মান, এটা বলতে পারো। অথবা অবজার্ভ করে আমরা যে মানটা পাচ্ছি একটু বড় হতে পারে, আবার একটু ছোটও হতে পারে, পরীক্ষা লব্ধ মান। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসি পরম ত্রুটির কাছে। পরম ত্রুটি কি হবে? পরম ত্রুটি অলওয়েজ বুঝায় পার্থক্য, ডিফারেন্সটা কত। দরকার ছিল 1 মিটার, ধরাই দিছে 0.9 মিটার, তাই ডিফারেন্সটা কত? এখানে ডিফারেন্সটা তোমার হচ্ছে 0.1 মিটার। এইটাই হচ্ছে আমার পরম ত্রুটি, বা এক্স্যাক্টলি কতটুকু ভুল হইল। আর যদি আমরা 1.2 কে চিন্তা করি, তুমি 1.2 থেকে 1 কে বাদ দিয়ে দাও, তোমার কত হচ্ছে? 0.2 মিটার। তুমি একটা জিনিস ভাবতে পারো যে ভাই আপনার ছোট স্কেল হইলেও মানটা প্লাস, বড় স্কেল হইলেও মানটা প্লাস, এটা কেমনে পসিবল? কেউ না কেউ তো মাইনাস হবে না? না, পরম ত্রুটির ক্ষেত্রে প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই। তুমি শুধুমাত্র ডিফারেন্সটা বের করবা, কাদের? প্রকৃত মান এবং পরীক্ষালব্ধ মানের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে বলি আমরা পরম ত্রুটি। এবং পরম ত্রুটির অবশ্যই একক থাকবে, মিটার হোক সেন্টিমিটার হোক থাকবে, বাদ দেওয়া যাবে না। ওকে, তাহলে এখন যে আমরা আপেক্ষিক ত্রুটির কাছে, এটা কিভাবে বুঝবো? আপেক্ষিক ত্রুটি কথার মানে হচ্ছে যতটুকু ভুল তুমি করেই ফেলছো, মানে
পরম যে ত্রুটি, সেই পরম ত্রুটিকে যদি আমরা প্রকৃত মান দিয়ে ভাগ দিয়ে দেই, তখন এটাকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। কথা মানে এভাবে চিন্তা করো, তুমি স্কেলটা ছোটও কিনতে পারো, বড়ও কিনতে পারো, কিন্তু ভুল হয়েছে কেমনে বুঝছো? তুমি ভুলটা হয়েছে তখনই বুঝছো যখন তুমি আসল মান জানতা, মানে প্রকৃত মান জানতা। তাই প্রকৃত মানের সাপেক্ষে যতটুকু কম হয়ে গেছে বা যতটুকু বেশি হয়ে গেছে, এই অনুপাতটাকে বলবো আমরা আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে যখন ছোট স্কেল ধরাই দিছে, তখন আমাকে দিছে ও 0.1 মিটার কম বা বেশি। ঠিক আছে? তো 0.1। আর প্রকৃত মান কত হতে ছিল? প্রকৃত মান হওয়া উচিত ছিল 1 মিটার। তাহলে 0.1 ডিভাইডেড বাই 1, এটা হচ্ছে আমার জন্য আপেক্ষিক ত্রুটি। এবং খেয়াল করো, 0.1 মিটার এবং 1 মিটার যদি আমরা কাটাকাটি করি, তাহলে কিন্তু দুইটা মিটার একক বাদ হয়ে গেল। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে কোনো একক থাকবে না, একক নাই? এবং ঠিক একইভাবে দ্বিতীয়বার যখন বড় স্কেল ধরাই দিছে, তখন আমি 0.2 মিটার বেশি বড় স্কেল পেয়ে গেছি। কার সাপেক্ষে? 1 মিটারের সাপেক্ষে। তাহলে অনুপাত করলে কত হচ্ছে? অনুপাত করলে হচ্ছে 0.2 একক, আবারও কাটাকাটি হয়ে গেছে। তাহলে মনে রাখার বিষয়টা কি? মনে রাখার বিষয় হচ্ছে পরম ত্রুটির ক্ষেত্রে অবশ্যই একক হবে, কিন্তু আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে কোনো একক থাকা যাবে না, মাস্ট একক থাকা যাবে না। এখন যাব আমরা শতকরা ত্রুটির ক্ষেত্রে। যেই মানটাই পাচ্ছো ইনটু 100%, অর্থাৎ এটা সূত্র হবে আমাদের যে আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে, এই যে আমি শর্টকাটে লিখলাম, এই যে আমাদের আপেক্ষিক ত্রুটি, এইটাকে আমরা গুণ দিয়ে দিব 100% দিয়ে, তাহলে পেয়ে যাব আমরা শতকরা ত্রুটি। ওকে, তাহলে 0.1 ইন্টু 100%, 100 সমান কত হচ্ছে? একটা শূন্য বাদ চলে গেল, তখন হচ্ছে 10%। এবং ঠিক একইভাবে যদি আমরা 0.2 ইন্টু 100% দেই, তাহলে আমরা পেয়ে যাব 20%। সো দেখো, শতকরা ত্রুটির ক্ষেত্রেও কিন্তু কোনো একক নাই, শুধুমাত্র পরম ত্রুটির ক্ষেত্রে একক আছে। একদম সিম্পল ব্যাপার স্যাপার। তোমাদের জন্য পরীক্ষায় একটা সুন্দর শর্টকাট হইলো এইটা, যে ধরো যদি আমরা কখনো দেখি যে ত্রুটি বের করার সময় ওইখানে অনেকগুলো চলক জড়ায় গেছে, তখন সর্বোচ্চ ত্রুটিকে চাইলে এই লাইনটা দিয়ে একবারে বের করে ফেলা যায়, একবারে করা যায়। এটা কিন্তু ডিফারেন্সিয়েশন থেকে আসছে। আমি জানি না তোমরা ডিফারেন্সিয়েশন কটা ভালো করে পড়ছো, বাট এটা বের করা যায়। কথা মানে হচ্ছে এইটা, যে আমরা যে চলক নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে এক্স, কিন্তু এক্স এর ভিতরে আবার ওয়াই এবং জেড আরো দুইটা চলক আছে। যেমন ধরো যদি বলি আমরা, জাস্ট চিন্তা করার জন্য, যখন পর্যায়কাল বের করি সরলদৈর্ঘ্যে টি সমান 2π√L/g, কই না আমরা এখানে এল আছে, জি আছে, ওদের সাপেক্ষে কিন্তু টি বের হয়, মানে একটার ভিতরে আরো চলক আছে। তো তখন টোটাল ভুল এভাবে চাইলে আমরা শর্টকাটে বের করতে পারি। জিনিসটা কি আমি লিখে রেখে তোমাকে বুঝাই। সেটা হলো প্রশ্ন মতে, মানে এখন আমরা এটার অ্যান্সার বের করব। অ্যান্সার আমাদেরকে দেওয়া আছে x ইকুয়াল টু y টু দি পাওয়ার m এবং z টু দি পাওয়ার n। ত্রুটি মানে কি? ত্রুটি মানে হচ্ছে পরিবর্তন বা কম বেশি। তাহলে আমি যদি এই এক্সটাকে ডিফারেনশিয়েট করি dx, তাহলে আমরা কি পাবো? এইটা কিন্তু তোমার একটা সুন্দর ইউভি ফর্মুলা। ইউ কে বসায় রাখবো, ভি কে করবো, ভি কে বসায় রাখবো, ইউ কে করবো। তাহলে আমি যদি ইউ কে বসায় রাখি আর ভি কে ডিফারেনশিয়েট করি, তাহলে কি হবে? পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে। ইউ কে বসায় রেখে ভি কে করলাম। এবার আমরা কি করব? এবার আমরা ভি কে বসায় রাখবো আর ইউ কে ডিফারেনশিয়েট করব। কিন্তু সেটা করার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যেহেতু আমরা ডিএক্স টা কার সাপেক্ষে বলি নাই, তার মানে যে কোনো কারোর সাপেক্ষে হতে পারে। এখানে কার পরিবর্তন করলাম? আমরা এখানে জেড এর পরিবর্তন করলাম। আর এবার আমরা জেড কে বসায় রাখবো, শুধুমাত্র ওয়াই কে পরিবর্তন করব। তাহলে ওয়াই এর সহগটা সামনে আসবে এবং সহগের মান উপরে যে পাওয়ার থেকে আসছিল ওখানে 1 কমাই দিব, এবং কার পরিবর্তনের সাপেক্ষে করলাম? আমরা ডিওয়াই এর পরিবর্তনের সাপেক্ষে করলাম। অর্থাৎ আমরা এখানে এটা বুঝাইলাম এক্স এর পরিবর্তন হওয়ার জন্য জেড এর পরিবর্তনও দায়ী, এমনকি ওয়াই এর পরিবর্তনও দায়ী, কিন্তু কিভাবে? যোগ, সামেশন আকারে, বিয়োগ করার কিছু নাই। ওকে, এখন আমরা একটা কাজ করব। এটা হলো
এদের যে সম্পর্ক তাকে ১ নং সমীকরণ দিচ্ছি, আর এই যে লাইনটা পাইলাম পরিবর্তন তাকে আমরা ২ নং দিচ্ছি। যদি আমরা এই ২ নং সমীকরণকে ১ নং সমীকরণ দ্বারা ভাগ করি, এ কথা মানে কি? যদি আমরা x এর পরিবর্তনকে x এর প্রকৃত মান দ্বারা ভাগ করি, একবার নিজের মাথাতেই চিন্তা করো তো, উপরে হচ্ছে পরিবর্তন আর নিচে হচ্ছে প্রকৃত মান। এটা কি ছিল? আমরা এটা আগে দেখে আসছিলাম যে যতটুকু পরিবর্তন হচ্ছে তাকে প্রকৃত মান দিয়ে ভাগ করলে আপেক্ষিক ত্রুটি পাওয়া যায়। তার মানে আমরা কিন্তু যখনই ২ এবং ১ কে ভাগ করতেছি, আমরা আসলে আপেক্ষিক ত্রুটি বের করার সুযোগ পেয়ে গেছি। তাহলে আসো তো অনুপাত করি আমরা। প্রথম পদটাকে ভাগ দেওয়ার চেষ্টা করো। ym কাট হয়ে গেল। কি পড়ে থাকলো? এখানে যে n, এই n টা আমাদের পড়ে থাকলো z টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই z টু দি পাওয়ার n। তাহলে কি হবে? z টু দি পাওয়ার n কিন্তু তোমার কাটাকাটি হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটা 1 বাই z পড়ে থাকতেছে। কারণ কি? পাওয়ার n ক্যান্সেল, শুধু z পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই z ও একটা আমাদের পড়ে থাকতেছে। ঠিক একইভাবে যখন তুমি এই পদটাকে চিন্তা করবা, z পাওয়ার n বাদ হয়ে গেল। এখানকার সহগ যে m, এটা থাকতেছে y টু দি পাওয়ার m কাটাকাটি হয়ে গেল, শুধু y ইনভার্স পড়ে থাকলো, মানে 1 বাই y পড়ে থাকলো। আর এখানে তোমার dz dy তো পড়েই আছে। তাহলে আমি যখনই ২ এবং ১ কে ভাগ করলাম, ওই মোমেন্টেই আমি এই চেহারা পেয়ে গেলাম না? এবার একটু নিজের কাছে প্রশ্ন করো তো, এই লেখাটার সাথে তোমাকে যা প্রুফ করতে বলছে তুমি কি মিল পাচ্ছ? দেখো তো, এখানে আমি ডি দিয়ে লিখছি, তারা ডেল দিয়ে লিখছে। তাদের কথা মানেও তারা পরিবর্তন করছে, আমার কথা মানেও কিন্তু আমি পরিবর্তনটাই করছি। অর্থাৎ ফাইনালি আমি এই জায়গা থেকে দেখে একবারে বলতে পারি যে হ্যাঁ ভাই, আমার যদি একাধিক চলক বিশিষ্টও হয়, আমি শুধুমাত্র এখানে পাওয়ার গুলোকে সামনে আনবো আর অঙ্ক হয়ে যাবে। তবে একটা ব্যাপার এখানে খেয়াল রাখার দরকার আছে। তোমার এখানে এম আর এন এটা পজিটিভ না হয়ে তো নেগেটিভও হইতে পারে, মানে পাওয়ারটা কি যখন ত্রুটি বের করব, বড় হলেও ভুল, ছোট হলেও ভুল। তার মানে এখানে পাওয়ারটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমার দেখার বিষয় না। অর্থাৎ বলতে পারি এক্স এর যে পরিবর্তনটা হবে প্রকৃত এক্স এর সাপেক্ষে, তার সর্বোচ্চ যে মানটা পাবো, সর্বোচ্চ মান পাবো। তো এখানে কোনো মাইনাস আমি নিবই না, আমি সহগটার মানটা নিব শুধুমাত্র পজিটিভ, তার সাথে যা সহগ ছিল মানে তার পরিবর্তন আদি মানের সাপেক্ষে, যোগ এনটা কে নিলাম সহগ আকারে বাট পজিটিভ ভাবে, এই এনটা যার পাওয়ার ছিল তার পরিবর্তন তার আদি মানের সাপেক্ষে, অর্থাৎ dz ডিভাইডেড বাই z। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। পরীক্ষা যেরকম ছোটখাটো ২-৩ মার্কের জন্য মানে ২.৫ মার্কের জন্য প্রুফ আসে, আমাদের কিন্তু পারা উচিত। ঠিক আছে? বেসিক ডিফারেনশিয়েট করে বসাই দিবা, ডান হয়ে গেল। কিন্তু খেয়াল রাখবো কখনোই আমরা সামনে মাইনাস আনবো না, আমরা শুধুমাত্র যোগ করব। ব্যাপারটা এমন, ছোট হয়ে গেলেও ভুল, বড় হইলেও ভুল। এমন না যে তুমি একটা বাড়াইলা, একটা কমাইলা, কাটাকাটি করে তোমার 0 হয়ে গেছে। এমনটা হবে না। তুমি যতবারই উল্টাপাল্টা করবা, ভুল বাড়তেই থাকবে, ভুল কখনো কমবে না। এটাকে দেখো সুন্দর করে একটা সামারি করে লিখে দেওয়া আছে যে এতক্ষণ যা বললাম এই কথাগুলোর সামারি হচ্ছে এই পেজটা, যে কিভাবে আপেক্ষিক ত্রুটি আসলো বা কিভাবে অন্যান্য ত্রুটিগুলো আসলো। শতকরা ত্রুটি, আপেক্ষিক ত্রুটি কোনো একক নাই, শুধু পরম ত্রুটির একক থাকে। আর লাস্টে এই যে স্পেশাল ফর্মুলা, এইটাই আমি মাত্র প্রুফ করলাম ডিফারেন্সিয়েশন দিয়ে। এটা আমি অঙ্ক করে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যে কিভাবে এই ত্রুটিগুলো হওয়ার সময় বাকি সবকিছু ঠিক আছে, কিন্তু এই সহগ বদলায় কেমনে আবার, মানে দৈর্ঘ্যের সাথে ৩ গুণ করলে আয়তন হয়ে যায়। এই সহগটা আসে কিভাবে, এটা আমরা ক্লিয়ার করতেছি। একটু অঙ্ক করে বোঝার চেষ্টা করি তাহলে ভালো হয়। তোমাকে দেওয়া আছে একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষ স্তর নির্ণয় করতে গেলে 2% আর 6% ত্রুটি হয়। তাহলে পর্যায়কাল নির্ণয় করতে গেলে শতকরা ত্রুটি কেমন হতে পারে? তো প্রথম কাজটা হচ্ছে তুমি আগে চিন্তা করো সূত্র কি পর্যায়কালের সাথে। তাহলে আমরা জানি পর্যায়কাল টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি, তাই না? আমরা পড়ছি কিন্তু টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি, এটা মেইন ফর্মুলা। এখন তুমি চাচ্ছ এখান থেকে এটা বের করতে, টি পর্যায়কাল নির্ণয় করতে গেলে কি ত্রুটি হবে, অর্থাৎ পর্যায়কালের পরম ত্রুটি বা পরিবর্তন কার সাপেক্ষে? প্রকৃত পর্যায়কালের সাপেক্ষে। সমান সমান 2 পাই কে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই।
এখানে চিন্তা করো যে ভেঙে লিখতাম কেমন দাঁড়াইতো 2 পাই l টু দি পাওয়ার রুট মানে হাফ আর g টু দি পাওয়ার মাইনাস হাফ এমন ছিল মেইন সূত্রে। এটাই যখন আমি মডিফাই করে লিখবো l এর পাওয়ার কত হাফ না, পাওয়ারটাকে সুন্দর মতো সামনে আনো এবং দৈর্ঘ্যের পরিবর্তনকে আদি দৈর্ঘ্যের সাপেক্ষে লিখে দাও। তাহলে কি করলাম, শুধুমাত্র পাওয়ারটাকে সামনে গুণ করে দিলাম, দৈর্ঘ্যের পরিবর্তনকে আদি দৈর্ঘ্য দ্বারা ভাগ দিয়ে দিলাম, অর্থাৎ উপরে হইল আমার পরম ত্রুটি আর নিচে হইল প্রকৃত মান যোগ এখানে আবার কি জিও আছে না, তাহলে জি এর এখানে সহগটা পাওয়ারটা কত মাইনাস হাফ, বাট আমরা পড়ছিলাম পাওয়ারটাকে সামনে আনবো কিন্তু চিহ্ন ব্যতীত, তাই এখানে মাইনাস হাফ থাকলেও মডিউলাস করে শুধু হাফ বসাই দিব। এবার কি লিখবো, জি এর পরিবর্তন জি এর সাপেক্ষে। দেখো তো এই লেখাটা আর আমাদের এই পেজে লেখা একদম মিলে গেছে না, যে সূত্রের ভিতরে যতগুলো তোমার চলক আছে সবার পরিবর্তন আদি মানের সাপেক্ষে দিব, আর চলকগুলোর যে পাওয়ার হবে পাওয়ারটাকে সহগ বসাবো কিন্তু মডিউলাস দিয়ে, মানে প্লাস হলে প্লাস মাইনাস হলেও প্লাস, তুমি কখনো মাইনাস বসাবা না, তুমি শুধুমাত্র যোগ করবা। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাবো এখন এখান থেকে যে মানগুলো বসাই দেই, তাহলে আমার শতকরা ত্রুটি কত বা আপেক্ষিক ত্রুটি কত। এখন তোমাকে যেহেতু বলতেছে যে ভাই আমাকে শতকরা ত্রুটি বের করে দেন, তার মানে কি করতে হবে, তুমি যাই করছো পুরা ব্যাপারটাকে কি দিয়ে গুণ করবা, পুরা ব্যাপারটাকে গুণ করে দিবা 100% দিয়ে, তাইলে পেয়ে যাব আমাদের এখানে শতকরা ত্রুটির মানটা কত। তাহলে বাম পাশও অবশ্যই এখানে 100% দিয়ে গুণ হচ্ছে, এটা লেখার দরকার নেই, আমরা থিম বুঝতেই পারছি। তাহলে ফাইনালি এখান থেকে বলতে পারি যে আচ্ছা ভাই আমাদের শতকরা ত্রুটির মানটা তাহলে এরকম আসতেছে। তাহলে হাফের জায়গায় আমাদের হাফই থাকতেছে। এই যে ডিএল বাই এল এটা মানে কি দৈর্ঘ্য নির্ণয়ের ত্রুটি। তো দেখো তো ভাই কার্যকরী দৈর্ঘ্য বের করতে গেলে কতটুকু ভুল করছো, 2% ভুল করছো। তার মানে আমি যদি এখন এই যে ডিএল বাই এল ইন্টু 100% ভেঙে এইভাবে লিখি, তার মানে এই হাফ তো থাকবে, হাফের সাথে কাকে যোগ করতে হবে, এই 2% কে যোগ করতে হবে। ঠিক একইভাবে যদি আমরা এখন এই লাইনটাকে ভেঙে ফেলি তাহলে কি পাবো, হাফের সাথে জি এর পরিবর্তন জি এর সাপেক্ষে ইন্টু 100%। এই জি এর ত্রুটিটা কত, হাফ তো হাফের জায়গাতে আছে, বাট প্রশ্ন মতে এই জি এর ত্রুটি হচ্ছে আবার 6%, তাহলে এখানে বসাই দিব আমরা 6%। এখন তুমি যোগ করলেই পারো, 2 কে অর্ধেক করলে কত হয় 1 হয়, 6 কে অর্ধেক করলে কত হয় 3 হয়, তাই 3 আগে কত হলো 4%। তাহলে ফাইনালি বলতে পারি যে আমরা যদি এখান থেকে পর্যায়কাল নির্ণয় করতে যাই, পর্যায়কাল নির্ণয়ের যে শতকরা ত্রুটি হবে 3 আর 1 এ 4%। ফাইনালি এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমি বুঝতে পারছি যে এটা ভেঙে ভেঙে লিখলে অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে আসে। ঠিক আছে, সো তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা একটু বাসায় জিনিসটাকে একটু প্র্যাকটিস করো, তো দেখবা ইজি হয়ে গেছে। এবং মনে রাখবা চিহ্ন বসানো যাবে না, কোনো মাইনাস বলে কিছু নাই, অল পজিটিভ। ওকে, সামনে আগে আমরা আরেকটা ম্যাথ সলভ করি। আমাদেরকে বলতেছে একটা গোলকের ব্যাসার্ধ 2 প্লাস মাইনাস 0.1 মিটার। এই কথা মানে কি, এই কথা মানে হচ্ছে এই গোলকটার যে প্রকৃত ব্যাসার্ধ সেটা হওয়া উচিত ছিল 2, কিন্তু একটু কম বেশি হইতে পারে। কত, তুমি 0.1 বেশিও করতে পারো বা 0.1 কমও করতে পারো। চিপসের প্যাকেটে বা মশলার গায়ে প্যাকেট দিয়ে লেখা থাকে নেট ওয়েট ধরো 50 প্লাস মাইনাস 5, এই কথা মানে কি ওর অ্যাকচুয়াল ওয়েট 50 গ্রাম হওয়ার কথা, কোনো কারণে যে কোনো কারণে ত্রুটি হয়ে আরো 5 গ্রাম বেশিও হইতে পারে কমও হইতে পারে। তার মানে প্লাস মাইনাস দিয়ে লেখা মানে ওইটা হচ্ছে যেটা কম বা বেশি হইতে পারে। এবার একটু নিজের মাথায় খাটাতো, যেহেতু এটা আবার একক আছে মিটার, তাহলে একক থাকলে কোন ত্রুটি হয়, একক থাকলে প্রকৃত ত্রুটি হয়। তার মানে 0.1 মিটার বা ডেল্টা আর, এটা হচ্ছে এখানে সরি প্রকৃত তো না বলি, তোমাদের বইয়ে পরম বলা, আমি পরম দিয়ে বলি, এটা হচ্ছে আমাদের পরম ত্রুটি। তোমাদের বইয়ে প্রকৃত লেখা নেই, লেখছে পরম, তাহলে আমরা এটা বলবো পরম ত্রুটি। ঠিক আছে, আর প্রকৃত মান কত, মানে যেটা হওয়া উচিত ছিল, তাহলে প্রকৃত মান অথবা বড় হাতের আর সমান সমান হওয়া উচিত ছিল 2 মিটার। ঠিক আছে, এখন কি করব, এটা ধরে আমাকে আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসাব করে কত ত্রুটি হতে পারে সেটাকে বের করতে বলতেছে।
তাই প্রথমে বের করি ব্যাসার্ধ নির্ণয় করতে কি ভুল হবে। তাহলে ডেল্টা আর বাই আর, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে যে আপেক্ষিক ত্রুটি হবে। সো 0.1 পরম ত্রুটি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক মান। এটাকে 100% করলে কি পেয়ে যাব না যে ব্যাসার্ধ নির্ণয় করতে শতকরা ত্রুটি কত? তাহলে শতকরা ত্রুটি হচ্ছে এই যে এইটা। তাহলে সমান সমান যে গুণ করি আমরা 100 দিয়ে, 0.1 কে 100 দিয়ে গুণ করলে কত আসতেছে? তোমার 10 আসতেছে। তাহলে 10/2% অথবা 5%। এটা আমরা বের করলাম যে ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে আপেক্ষিক ত্রুটি কত হয় এবং তোমার শতকরা ত্রুটি কত হয়। কিন্তু প্রশ্নে কি তাই চাইছে? না, তোমার কাছে প্রশ্নে চাইছে ক্ষেত্রফল বের করে দাও এবং আয়তন বের করে দাও। তাহলে সূত্রগুলো দেখি তো আমরা। যদি আমরা আয়তন বের করতে চাই গোলকের 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে সূত্র। তার মানে তুমি চিন্তা করো তো আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কিরকম? কিউব। মানে তুমি জাস্ট চিন্তা করবা পাওয়ার কত, পাওয়ার হচ্ছে এখানে কিউব। তাহলে আমরা এক দেখায় বলতে পারি যে যদি আয়তন নির্ণয় করতে যাও তখন যতটুকু শতকরা ত্রুটি তুমি পাবা সেই মানটা হবে ব্যাসার্ধ বের করতে যে ভুলটা হয়, মানে ডি আর ডিভাইডেড বাই আর ইন্টু 100%। ব্যাসার্ধ বের করতে যা ভুল হয় তা তো থাকবেই, আরো একটু বেড়ে যাবে। কতটুকু বেড়ে যাবে? এই যে পাওয়ার, এই পাওয়ারটা সামনে গুণ হয়ে যাবে। প্লাস হোক আর মাইনাস হোক, আমরা যখন পাওয়ারটাকে সহগ আকারে বসাবো আমরা অবশ্যই ধনাত্মক মানটাকেই বসাবো। তাহলে আমরা ফাইনালি কি উত্তর পাচ্ছি? ব্যাসার্ধ নির্ণয় করতে ভুল হয় 5%। তাহলে আয়তন নির্ণয় করতে আরো 3 গুণ হয়ে যাবে। তাহলে এখানে ভুল হবে 15%। আশা করি আমি তোমাকে বুঝাই বলতে পারছি যে তোমাকে আয়তন বসে নাকি ব্যাসার্ধ বসে তুমি দেখে এভাবে চিন্তা করে বের করতে পারবা। তাহলে আমরা ব্যাসার্ধ বের করলাম, আমরা আয়তন বের করলাম, এখন আমরা বের করব ক্ষেত্রফল। তোমার নিজের একবার চিন্তা করো তো, তাহলে ক্ষেত্রফল বের করতে কি মানে কত পরিমাণে ভুল হবে? আগে সূত্রতে কোনো কথা বলবো না। গোলকের যদি ক্ষেত্রফল বের করতে হয় সমগ্র তলের বা পৃষ্ঠের ক্ষেত্রফল, সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাই দেখো তো ভাই ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কিরকম? স্কোয়ারের সমানুপাতিক। তাহলে আমরা ডাইরেক্ট দাবি করতে পারি যে ভাই আপনি যখন ক্ষেত্রফল বের করতে গিয়ে ভুলটা করবেন ডি এ বাই এ ইন্টু 100%, সেই মানটা হবে ব্যাসার্ধে যে ভুল হয় তা তো আছেই, কিন্তু পাওয়ারটা কত বসাবো সেটা হচ্ছে দেখো তো এখানে আর স্কোয়ার দেওয়া না, তো এখানে আমরা ওই পাওয়ারটাকে সামনে সহগ আকারে বসাই দিব আর বাকিটা লাউ কদু যা ছিল তাই থাকবে। তাহলে ব্যাসার্ধ ভুল যা হইছে হইছে, তা তো থাকবেই, সাথে আরো 2 গুণ করে ফেলতে হবে। তো দেখতো ভাই এটা কত ছিল? 5% ছিল। তাহলে 5 কে 2 দিয়ে গুণ করে ফেল, 5 2 10%। তার মানে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে 10% ভুল করে বসবো। ডাজেন্ট ম্যাটার বাড়ায় ফেলবো না ছোট করে ফেলবো, মানে প্লাস না মাইনাস আই ডোন্ট কেয়ার, জাস্ট মেইন কথা তুই ভুল করবি, এটা আসল জিনিস। তাহলে ব্যাসার্ধ বের করব, তাকে 2 দিয়ে গুণ করলে হয় ক্ষেত্রফল, তাকে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় আয়তন। এই কথাটাই আগের পেজে যে এই জায়গাতে তোমাকে সামারি করে দেওয়া ছিল যে যখন আমরা ক্ষেত্রফল বের করতে যাই তখন 2 গুণ ভুল হয়। কারণ চিন্তা কর ভাই, দৈর্ঘ্য কি একমাত্রিক, ক্ষেত্রফল দ্বিমাত্রিক, আর আয়তন ত্রিমাত্রিক। যার মাত্রা যত বেশি তার ভুল তত বেশি, গুণ দিয়ে দিব। খালি কনফিউজ হইস না একটা জায়গাতে, সেটা হইলো পরিধি। পরিধি কি একটা দৈর্ঘ্য না? এই জন্য পরিধি আর দৈর্ঘ্য এদের ত্রুটি সিমিলার, এখানে তুমি কোনো পার্থক্য খুঁজেই পাবা না। আশা করি এখন তোমরা বুঝতে পারছো যে কখন কোনটা কেন করতেছি আমরা। ওকে, তাই চলো সামনে আগাই। হোপফুলি যা বলছি এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট ছিল এবং তোমরা ধরতে পারছো। সো ডিফারেন্সিয়েট করে প্রুফ অবশ্যই করা যায়, যে এই হাবিজাবি করা যায়, আমরা করব না, পরীক্ষায় এত টাইম নাই। প্রুফ না চাইলে ডাইরেক্ট মান বসাই দিব, এই যে এইভাবে জাস্ট আমরা মান বসাই দিব, এই যে মান বসাই দিব, অঙ্ক আমাদের হয়ে যাবে, প্যারা খরা একদম কিচ্ছু নাই। ঠিক আছে, তাহলে আসো কিছু আমরা এমসিকিউ সলভ করি, তাইলে আমাদের মোটামুটি টপিকটা কভার হয়ে যাবে। একটা তারের ব্যাসার্ধ 3 ± 0.06, তাহলে বলতেছে যে ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কত হবে। তাহলে আগে তো বের করি ব্যাসার্ধের ত্রুটি কত, 0.06, এটা হচ্ছে আমাদের পরম ত্রুটি, ভাগ দিব প্রকৃত মান দিয়ে। তাহলে কি পাইলাম 0.06/3,
তাহলে এটা পাইলে আমরা আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটিকে 100 দ্বারা গুণ করলে পাওয়া যায় শতকরা ত্রুটি। কার শতকরা ত্রুটি? ব্যাসার্ধর শতকরা ত্রুটি। তুমি কি চাও? তুমি চাও ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল যাইতে হইলে এইটাকে আরো এক্সট্রা 2 দিয়ে তোমার গুণ করে ফেলতে হবে। এখন তুমি পারবা, আর সমস্যা হবে না। তাহলে এই 2 আর এই 6 গুণ করলে কত হয়? 6 2 12, 3 4 12। তার মানে তোমার সে 3 4 12 বা 4% ভুল করছো। মেইন কথা একটাই, সহগটাকে মডিফাই করতে হবে, এটা বলা যাবে না। পুনরাবৃত্তিক ত্রুটি কোনটি? স্ক্রু গজের শূন্য ত্রুটি, যে বারবার ঘুরাই বারবার ভুল হয়, তাই হচ্ছে এইটা। একটা গোলকের ব্যাসার্ধ এরকমটা ধরে পৃষ্ঠতলে ক্ষেত্রফল হিসাবে শতকরা ত্রুটি কত? দেখো, জিএসটি 20-21 এর প্রশ্ন আর জিএসটি 21-22 একদম সিমিলার টপিকের প্রশ্ন, তার মানে একই প্রশ্ন রিপিট হয়। তুমি একটু পড়ে যাও, তুমি তাইলেই পারবা। যদি আমাকে ক্ষেত্রফল বসে, তাই আমার ভুলটা ডাবল হবে। কার ডাবল হবে? ব্যাসার্ধের ডাবল হবে। তাহলে ব্যাসার্ধের পরম ত্রুটি 0.1, প্রকৃত মান 2 ইন্টু 100% মানে শতকরা ত্রুটি, আর 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে ক্ষেত্রফলের ত্রুটি। তো 2 দিয়ে কাটলে 1 হয়, এখন আমরা গুণ করলে 10% হয়। তখন উত্তরটা হয়ে গেল 10% ত্রুটি। একটা গোলকের পরিমাপযোগ্য ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তন পরিমাপ করতে গেলে কি ত্রুটি হবে? যেহেতু আমাকে আয়তন বসে, তাই আমাকে অবশ্যই 3 দিয়ে গুণ করতে হবে। নিলাম, উপরে রাখবো 0.2 আর নিচে রাখবো তোমার 2.5, আর অবভিয়াসলি গুণ করব আমরা কত দিয়ে? এখানে 100 দিয়ে। তুমি না দশমিক নিয়ে কোনো মাথা ঘামাই না। 25 আর 100, 4 25 100, 4 কে মনে রাখো, আর উপরে তোমার 3 দুগুণী 6, 6 কে মনে রাখো। 6 আর 4 গুণ করলে কত হয়? 24 হয়। এখন কোনো কারণে 24%ও আছে, আবার 0.24% আছে, তাহলে এখন তোমার চেক দেওয়াই লাগবে। কিভাবে করবো আমরা? 3 আর 0.6 গুণ করলে কত হয়? তোমার হচ্ছে 3 দুগুণ 6, 0.6। কিন্তু আমরা 0.6 আর নিচের যে 2.5 যদি আমরা চাই, তাহলে কি দুইটা এক ঘর আগের দশমিককে কাটাকাটি করে ফেলতে পারি, লেখাই দরকার নাই। আর থাকো তোমার উপরে শুধু 100%। তাহলে 25-এ কাটো, 4 25-এ 100, 4 6 24। তাহলে এখানে ভুলটা হবে 24%। কনফিউজ হয়ে গেলে তো এভাবে চেক করতেই পারি, হয়ে গেলাম। আচ্ছা, পর্যবেক্ষকের কারণে যে ত্রুটি হয় তাকে আমরা কি বলি? আচ্ছা, এটাকে আসলে যান্ত্রিক ত্রুটিও বলা যায়, আবার লম্বন ত্রুটিও বলা যায়। দুইটি কিন্তু আসলে হয়, বাট তারপরেও বেটার আমরা লম্বন ত্রুটি বলবো, কারণ এখানে পর্যবেক্ষক চোখে দেখতে ভুল করতেছে, তাই বেটার অ্যান্সার হবে এখানে লম্বন ত্রুটি। পর্যবেক্ষকের দৃষ্টির দিক পরিবর্তনের সাথে লক্ষ্যবস্তুর আপাত পরিবর্তন জনিত যে পরিমাপের ত্রুটি, তাই কি বলে? একটু আগে এটা কথাই বলতেছিলাম যে সে নিজে দেখতে ভুল করছে, এটা হচ্ছে লম্বন ত্রুটি। এবং এজন্যই বলছিলাম যে পর্যবেক্ষক যে ভুলটা করবে ওইটা লম্বন ত্রুটি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, তাই দুইটা উত্তরই হবে না লম্বন ত্রুটি। মানে ধরো আমি স্কেলটাকে উপর থেকে তাকায় না দেখি, এইভাবে সাইড থেকে একটা মান মনে হয়, এই পাশ থেকে দেখলে আরেকটা মান মনে হয়, দেখতে হবে একদম উপর থেকে, তাইলে আমি এক্সাক্ট মানটা পাবো, সাইড থেকে দেখা যাবে না, এগুলো লম্বন ত্রুটি। কোন বস্তুর ভর 100 +- 2%, আর এটার আয়তন 10 মিটার কিউব +- 3%, তাহলে ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত হইতে পারে? রো সমান সমান কি m/v, মানে m এর পাওয়ারও 1, v এর পাওয়ারও 1। তার মানে দুইজনের ত্রুটিকে জাস্ট যোগ করে দিও, তাইলেই হবে। ভরের ত্রুটি 2%, আয়তনের ত্রুটি 3%, দেও যোগ কইরা, 3 আর 2 5%, শেষ। কারণ কি ভরের পাওয়ারও 1, আয়তনের পাওয়ারও 1, তাহলে আমি 1 রে গুণ করলি কি না করলি কি, তাই 3 যোগ করলাম, ডাইরেক্ট 5%। একটা দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, এটা আসল না, পরিমাপকৃত দৈর্ঘ্য, আর প্রকৃত মান 100.4। তাহলে এখন বসে শতকরা ত্রুটি কত বের করো। তা কি করতে হবে? আমরা প্রকৃত মানকে রাখবো নিচে 100.4, আর উপরে কাকে রাখবো? যতটুকু ত্রুটি হচ্ছে, 100 সেন্টিমিটার আর 100.4 বিয়োগ করলে কত হয়? 0.4। তাহলে 0.4 সেন্টিমিটার ভুল করছো, কার সাপেক্ষে? 100-র সাপেক্ষে না, 100.4 এর সাপেক্ষে, মানে প্রকৃত মানের সাপেক্ষে। এখন এইটাকে যে আমি 100% দিয়ে গুণ করে দেই, তাহলে পেয়ে যাব শতকরা ত্রুটি। তাহলে 0.4 আর তোমার 100.4, চাইলে আমরা এটাকে শুধুই 4 এবং 1004 এইভাবে লিখতে পারি ইনটু 100%।
এখন দেখো জিনিসটা এমনি ঠিক আছে, কিন্তু এটা কাটাকাটি করতে গেলে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝতেছো? তার কারণ মানগুলো মোটেও সুন্দর না। আমি কাটতে চাই, তারপরও উপরে বলতে পারি 4 একশোতে 400, আর তোমার নিচে হচ্ছে 1004। যদি নিচে 1000 হইতো, 4 25 100, 0.25 হইতে পারতো, বাট নিচে কি আরেকটু বেশি না? তাই অনুপাত করা মানটা আরো ছোট আসবে। মানে মেইন থিমটা হচ্ছে 4কে যদি আমরা 10 দিয়ে কাটতাম 0.4 আসতো, কিন্তু নিচে মানটা একটু বেশি, তার মানে 0.4 থেকে একটু কম আসবে। তাহলে আমি শিওর এটা 0.398 আসবে। বাট তারপরও একবার ক্রস চেক দিয়ে তোমাদেরকে দেখাই দেই। হ্যাঁ, এক্স্যাক্টলি 0.398 এটাই আসছে। কারণ যে বললাম না, যে তুমি যদি চিন্তা করো 4 এবং 10 0.4, বাট নিচের মানটা একটু বড়, তাই আমাদের মানটা একটু ছোট আসবে 0.4। ওকে, সুন্দর। 10 মিটার দৈর্ঘ্য পরিমাপে ত্রুটির পরিমাণ যদি 10 সেন্টিমিটার হয়, ত্রুটির হার কত? ভুল করছো কত? 10 সেন্টিমিটার। আর মাপতে গেছিলে কত? 10 মিটার। কিন্তু এককে সমস্যা, 1 মিটার মানে আবার 100 সেন্টিমিটার। তাহলে আমরা এত 100 সেন্টি গুণ করার পরে পাইলাম প্রকৃত মান। আর ভুল করছো কত? 10 সেন্টিমিটার, রাখলাম আমরা উপরে। এইবার তুমি গুণ করো 100 দিয়ে। মানে মেইন কথা হইলো তোমাকে একই রকম একক নিতে হবে। সবই কিন্তু সেম হয়ে গেছে। তাহলে কাটাকাটি করলে উত্তরটা হবে আমাদের এখানে 1%। দেখছো জিনিস কিন্তু সোজা, কঠিন না। কিন্তু এই এককগুলো একটু কেমন কেমন জানি আর কি। একটা গোলকের ব্যাসার্ধ মাপতে গেলে 1.2% ভুল হয়, তাহলে আয়তন পরিমাপে কি ভুল হবে? আমরা জানি আয়তন বের করতে গেলে ডাইরেক্ট 3 দিয়ে গুণ করতে হয়। 3 12 36, তাহলে 3.6%। এতগুলো যে আমি তোমাকে অঙ্ক করাইলাম, এরপর তুমি আশা করতেই পারি যে এখন এই টপিক থেকে যে কোনো অঙ্ক দিলে তুমি না লিখে গেস করতে পারবা যে আমাদের উত্তরটা কত হওয়া উচিত, তাই না? চেষ্টা তো করতে পারি, করতে করতে তুমি অভ্যস্ত হয়ে যাবা। একদম ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল, এবং আমি আশা করতেছি যে এই পুরোটা লেকচার দেখার পরে, তোমার প্র্যাকটিস করার পরে, এখান থেকে যেই প্রবলেমই দেয়া হোক তোমরা আটকাবা না, তুমি বের করে আসতে পারবা, বা প্রবলেমটা তুমি ধরতে পারবা যে আমাকে কি করতে হবে। কিন্তু সময় খুবই ঝামেলার, সময়টা এত বেশি থাকে না। সো চয়েসটা ভালো হওয়া উচিত। ইজি অঙ্ক আগে করব, মুখস্থ অঙ্কগুলো আগে দাগাই ফেলবো, বা মুখস্থ প্রশ্ন আগে দাগাই ফেলবো, আর যেগুলো ক্যালকুলেশন করতে হবে পরে করব, ঠিক আছে? স্টেপ ওয়াইজ আগাইলে পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। আর সব অ্যান্সার করতে হবে এমন তো কোনো কথা নাই, কারণ নেগেটিভ মার্কিং আছে। সো তাই তুমি চুজ করবা যেটা আমি অ্যান্সার করলে অবশ্যই পারবো। তুমি যদি 75% পর্যন্ত কারেক্ট অ্যান্সার করতে পারো, তুমি একদম টপারের জায়গায় পৌঁছায় যাবা, বা আর উপরে গেলে আরো ভালো তুমি করতে পারবা। সো মেইন কথা একটাই, আমরা রিস্ক কম নিব। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ছিল। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে।